ছেলেরা যারা প্যান্ডেলের মধ্যে বসে আছো, টিফিনের ঘন্টা হলেও যাবে না, কারণ গান শুরু হয়ে যাওয়ার পরে অর্ধেক ছেলে উঠে যাবে বা বেঞ্চ খালি হয়ে যাবে, সেটা খুব খারাপ দেখায়। যারা পুরো অনুষ্ঠানটি দেখবে তারা এখানে বসে থাকো, আমি স্কুলে বলে দিচ্ছি। আর যারা অনুষ্ঠান দেখবে না তারা এখনই চলে যাও স্কুলে, প্যান্ডেলে থাকবে না। আর যারা পুরো অনুষ্ঠানটা দেখবে তাদের কোনো অসুবিধা নেই, আমি স্কুলে বলে দিচ্ছি। তোমরা মজার পুরো অনুষ্ঠানটা দেখে তারপরে স্কুলে যাবে। যারা গান শুনতে চাও তারা বসে থাকো, কোনো অসুবিধা আমি স্কুলে বলে দিচ্ছি। যতক্ষণ গান চলবে ছেলেরা জায়গা ছেড়ে কেউ উঠবে না। মহারাজ যতক্ষণ গান করবেন ছেলেরা কেউ জায়গা ছেড়ে উঠবে না, নির্দিষ্ট জায়গায় বসে থাকো। অনুষ্ঠান শুরু হয়ে গেলে আর কেউ উঠবে না। যারা গান শুনতে চাও 11-12 ছেলেরা বাজা, বাকিরা তারা বসে যাও চেয়ারে। যারা শুনতে চাও গান তারা চেয়ারে বসে যাও। আমি প্রথমেই এই আশ্রম অধ্যক্ষ ভানু মহারাজকে প্রাণানন্দ মহারাজকে আমার অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র ভাইদের আমার কৃতজ্ঞতা ভালোবাসা। মহারাজ বললেন বটে গান ভালো না লাগলে চলে যেতে, বসে থাকতে। আমি বলবো চলে যেতে, যদি গান ভালো না লাগে চলে যেতে পারে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জাগো জাগো জাগো, কুলকুণ্ডলিনী 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 জাগো। কুলকুণ্ডলিনী 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 জাগো 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 কুলকুণ্ডলিনী 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 জাগো। নিদ্রিত থেকো না, ওঠো মা ওঠো মা, নিদ্রিত থেকো না, ওঠো মা ওঠো মা, তোমার দেখিব মা নির্মল চাহনি, তোমার দেখিব মা
কুণ্ডলিনী 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 জাগো স্নিগ্ধ মায়ের ভাষা শুনিব মোরা খাসা দেখিব তোমার মা জ্যোৎস্না হাসনে দেখিব তোমার মা জ্যোৎস্না হাসনে বুঝে যাবে কালিমা জাগো মা জাগো মা বুঝে যাবে কালিমা জাগো মা জাগো মা তবেই মোহাবে মা দুঃখের জামিনী জাগো 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 মা কুণ্ডলিনী কুণ্ডলিনী জাগো বলেছে মা সবাকে দেখাবো মা তোমাকে গানি দা গানি দানি বাগা বানি দা গানি দানি বাগা বাগা সাগা বানি দা বলেছে মা সবাকে গানি সারে নি পাগা রে নি পাসা বলেছে মা সবাকে দেখাবো মা তোমাকে তবে কি মিথ্যা হবে ভবার জবানি তবে কি মিথ্যা হবে ভবার জবানি তোমার মা মহিমায় বলেছি মা সবাই তোমার মা মহিমায় বলেছি মা সবাই তাতেই নাকি তোমার আয় আয় জননী জাগো 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 কুণ্ডলিনী কুণ্ডলিনী জাগো নিদ্রিত থেকো না ওঠো মা তোমার দেখিব মা নির্মল চাহনি জাগো 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 শ্রীরামকৃষ্ণ একটি রবীন্দ্রসঙ্গীত গাইব যারা জানো তারা আমার সঙ্গে সঙ্গে গাইতে পারে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি
দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দ দাই ভুলেছিলে, আনন্দ দাই ভুলেছিলে। কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে। গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার সুর দিয়েছ তুমি, সুর দিয়েছ, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। কাশি আছে, সর্দি হচ্ছে।
ত্রেতা তারি দাপরে রোশন রামকৃষ্ণ দোহে একাধারে ত্রেতা তারি দাপরে রোশন রামকৃষ্ণ দোহে একাধারে গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান গৌতমের প্রাণ শঙ্করের জ্ঞান অবতীর্ণ লয়ে ধরা পদে ত্রেতা তারি দাপরের রামকৃষ্ণ দোহে একাধারে রামানুজ গোরা এক প্রেমে জোড়া কবির নানক এক নরে রামানুজ গোরা এক প্রেমে জোড়া কবির নানক এক নরে যত অবতার সমষ্টি সভা রামকৃষ্ণ রূপে এইবারে যত অবতার সমষ্টি সভা রামকৃষ্ণ রূপে এইবারে ত্রেতা তারি দাপরে রোশন রামকৃষ্ণ দোহে যত মত সব এক মত রামকৃষ্ণ কয় ভাবু রে যত মত সব এক মত রামকৃষ্ণ কয় ভাবু রে ইষ্ট আপনার ইষ্ট সবাকার ভিন্ন রূপে ভক্ত রে মহাবতার রামকৃষ্ণ রায় নর দেহে ধরি মানব লীলায় মহাবতার রামকৃষ্ণ রায় নর দেহ ধরি মানব লীলায় জগতের সব ধর্ম মাতা দেখে বুঝো ভারত অন্তরে জগতের সব ধর্ম মাতা দেখে বুঝো ভারত অন্তরে তারি দাপরে রোশন রামকৃষ্ণ দোহে একাধারে রামকৃষ্ণ দোহে একাধারে রামকৃষ্ণ দোহে একাধারে হ্যালো ছাত্রছাত্রীরা ছাত্র ভাইয়েরা তোমরা কেউ চিৎকার করো না, চুপচাপ বসো। মহারাজের গান এত সুন্দর গান, তোমরা শুনবে, অন্যদেরকেও শুনতে সাহায্য করবে।
কেউ চিৎকার চেঁচামেচি করবে না, চুপচাপ নিজের জায়গায় বসে গান শোনো। মহাকালের কোলে সে গৌরী হল, মহাকালী মহাকালের কোলে সে গৌরী হল, মহাকালী শ্মশান চিতার বর্ষ মেখে, শ্মশান চিতার, শ্মশান চিতার বর্ষ মেখে লাল হলো মার রূপের ডালি, মহাকালের কোলে সে। তবু মায়ের রূপ কি হারায়, তবু মায়ের রূপ কি হারায়, সে যে ছড়িয়ে আছে চন্দ্র তারায়, তবু মায়ের রূপ কি হারায়, ছড়িয়ে আছে চন্দ্র তারায়, মায়ের রূপের আরতি হয়, মায়ের রূপের আরতি হয়, নিত্য সূর্য প্রদীপ জালি, মায়ের রূপের আরতি হয়, নিত্য সূর্য প্রদীপ জালি, মহাকালের কোলে সে গৌরী হল, মহাকালী শ্মশান চিতার বর্ষ মেখে লাল হলো মার রূপের ডালি, মহাকালের। উমা হলো ভৈরবী হয়, বদন করে ভৈরবের, উমা হলো ভৈরবী হয়, বদন করে ভৈরবের, এরি শিবের শিরে জহ্নবীরে, শিবের শিরে জহ্নবীরে, শ্মশানে মশানে ফেলে অন্ন দিতে ত্রিজগতে, অন্ন দিতে ত্রিজগতে, অন্ন দামোদ বেড়ায় পথে, ভিক্ষু শিবের অনুরাগে, ভিক্ষু শিবের অনুরাগে, ভিক্ষা মাগে রাজদুলালি, মহাকালের কোলে সে গৌরী হল, মহাকালী শ্মশান চিতার বর্ষ মেখে লাল হলো মার রূপের ডালি, মহাকালের 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 কোলে সে।
বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। গ্রাম কানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, গ্রাম কানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, জয় রাম বাটিতে। 1268 পৌষ মায়ের আবির্ভাব, মা এলো রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ গো, ত্রিতাপ শোকতাপ। 1268 পৌষ মায়ের আবির্ভাব, মা এলো রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ গো, ত্রিতাপ শোকতাপ। দুঃখীর ঘরে জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে, দুঃখীর ঘরে জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে। পতি পেল জগৎ গুরু রাম কৃষ্ণ নাম, চরণে চরণে যার মিলে পরম ধাম গো, মিলে পরম ধাম। পতি পেল জগৎ গুরু রাম কৃষ্ণ নাম, চরণে চরণে যার মিলে পরম ধাম। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, আমদানের দিনে এলো জগতেরই মাতা গো, জগতেরই মাতা। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, আমদানের দিনে এলো জগতেরই মাতা। মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে, মহামায়া জন্ম নিল ভক্ত জন করাতে, মহামায়া জন্ম নিল বিশ্ববাসী তরাতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। মা শ্যামা নামের লাগলো আমার দেহ ধূপ কাটিতে। শ্যামা নামের লাগলো আমার দেহ ধূপ কাটিতে, যত জালি
ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত শিবলোকের দেবদেউলে মা শিবলোকের দেবদেউলে মার শ্রী চলো পরশিতে পরশিতে মা সমানবে লাগলো আমার দেহ ভূত কাটিতে যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে মা সমানবে লাগলো আমার দেহ কাটিতে অন্তরলোক শুদ্ধ পবিত্র সে ধূপ সুবাসে অন্তরলোক শুদ্ধ পবিত্র সে ধূপ সুবাসে মার হাসে মুখ চিত্তে ভাসে মার হাসে মুখ চিত্তে ভাসে চন্দ্র সম নীল আকাশে সব কিছু মোর পুড়ে কবে চিরতরে ভস্ম হবে মা সব কিছু মোর পুড়ে কবে মা সব কিছু পুড়ে যাবে চিরতরে ভস্ম হবে মার ললাটে আঁকব তিলক মার ললাটে আঁকব তিলক সেই ভস্ম বিভূতিতে বিভূতিতে মা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে আমি এটা কীর্তন দিয়ে শেষ করব। এই গানটি ঠাকুর বারবার গাইতেন।
কি করি এই কানুনে নিয়া, আমি কি করি এই কানুনে আমি কি করি এই কানুনে সে যে নিঠুর কানাই দয়া মায়া না, নিঠুর কানাই দয়া মায়া নাই, অতিশয় সে মলি, আমি কি করি এই কানুনে মরিব মরিব সখী নিশ্চয় মরিব, আমি মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব আমি, কানু হেন গুণনিধি কানে দিয়ে যাব, কানে দিয়ে বাজাবো আমি, কানু রে কানে দিয়ে বাজাবো, কানু রে কানে দিয়ে বাজাবো, সে যে ভাগবত তনু আমার অনুগত কানু, সে যে ভাগবত তনু অনুগত কানু, সে যে ভাগবত তনু অনুগত কানু, কানু ছাড়া মনে করোনা গো, কানু রে কানে দিয়ে বাজাবো, তোরাই কেতা পারবি সখী আমার কানুর যতন করতে, তোরাই কেতা পারবি সখী, তোরাই কিতা পারবি সখী, তোরাই কিতা পারবি সখী আমার কানুর যতন করতে, না পড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, না পড়াইও
কালো তমাল ভালোবাসি কৃষ্ণ কালো কৃষ্ণ কালো তমাল ভালোবাসি কৃষ্ণ কালো তমাল ভালোবাসি তমাল শাখে বসে মধু বাজাইতো বাঁশি তমাল শাখে বসে মধু বাজাইতো বাঁশি বাজাইতো তমাল শাখে বসে মধু বাজাইতো জয় রাধে বলে বাজাইতো রাধে কৃষ্ণ বলে বাজাইতো জয় রাধে বলে বাজাইতো রাধে কৃষ্ণ বলে বাঁশি বাজাইতো যমুনা তো টেনে কোলে কেলি কদমের বলে যমুনা তো টেনে কোলে কেলি কদমের বলে লয়ে চলো গো তোরা লয়ে চলো গো তোরা লিপন করে যমুনারে বালিয়ঙ্গে লিপন করে তমাল কদম্ব মূলে লিপন করে যমুনারি বাড়ি তটে লিপন করে রাধার কমল যোগে লিপন করে শ্যামের কমল যোগে লিপন করে শ্যাম নাম তদু কজে লেখো সহচরী শ্যাম নাম তদু করি লিখো সব সহচরী তুলসী মঞ্জরি দিয়তা তুলসী মঞ্জরি দিয়তায় আশেপাশে ভগবান জনি দিও আশেপাশে তুলসী মন জনি দিও আশেপাশে মন জনি দিও আশেপাশে তুলসী মন জনি দিও আশেপাশে তুলসী মঞ্জরি দিও আশেপাশে মঞ্জরি দিও আশেপাশে রাসলীলায় দেহ হবে রাধার জীবন ধন্য হবে রাসলীলায় দেহ হবে রাধার জীবন ধন্য হবে যখন মন পদান বাহিরা সখী রে
করবেন সেই রাস বিহারী নামের শেষে নামের শেষে দিলে মন যদি রাস করবেন সেই রাস বিহারী নামের শেষে দিলে মন যদি রাস করবেন সেই রাস বিহারী বলি সবে হরি হরি একবার বলি সবে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি আমি সবশেষে এই আশ্রম অধ্যক্ষ ভানু মহারাজকে আমার অন্তরের শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আমাকে এই শতবর্ষ উৎসবের ওপেনিংয়েতেও আমি এসেছিলাম, এই
শেষ পর্যায়ের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশ্রমের তরফ থেকে প্রণাম জানাই, কারণ উনি ওনার সঙ্গীত লহরে দিয়ে আমাদের যেন অন্য জগতে নিয়ে গিয়েছিলেন। এখন শুরু হবে ধর্মসভা। ছেলেরা যারা বসে আছো, তোমরা যাতে অনুষ্ঠান ঠিকমতো শুনতে পারো তার জন্য স্কুল ছুটি করে দেওয়া হয়েছে, ছেলেদের সেকশন। যারা এখানে বই না নিয়ে এসেছো তারা বই নিয়ে চলে এসো, মাস্টারমশাই সকলে আসবেন। আর যাদের বইপত্র স্কুলে আছে বইগুলো নিয়ে প্যান্ডেলে চলে এসো। আমরা স্টেজটাকে ধর্মসভার অনুযোগী করে সাজিয়ে নেওয়ার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। এখন শুরু হবে ধর্মসভা। এই ধর্মসভায় সভাপতিত্ব করবেন শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন স্বামী আত্মশ্রদ্ধানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন, কানপুর। ডক্টর রত্নেশ্বর ভট্টাচার্য, প্রাক্তন অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়। স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজ, অধ্যক্ষ, অদ্বৈত আশ্রম, মায়াবতী। আমরা মঞ্চটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্য সময় চেয়ে নিচ্ছি।
আমরা তো কটায় বলেছিলাম আরো হ্যাঁ
শুরু হচ্ছে ধর্মসভা। ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিরানজি মহারাজ। এছাড়াও যারা আজকে বক্তা হিসেবে আছেন, শ্রীমৎ স্বামী আত্মশ্রদ্ধানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজ, ডক্টর রত্নেশ্বর ভট্টাচার্য। আজকের এই ধর্মসভার বিষয় সকলের জন্য সার্বিক শিক্ষা প্রসারে রামকৃষ্ণ মিশনের ভূমিকা। আজকের এই ধর্মসভা শুরু হচ্ছে প্রথমেই বৈদিক মন্ত্রপাঠ এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত এবং বৈদিক মন্ত্র পাঠ করবেন স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ। সরিষা রামকৃষ্ণ মিশনের শতবর্ষের অনুষ্ঠান গত 1 বছর ধরে চলছে। এই অনুষ্ঠান মূলত তার ক্লোজিং অনুষ্ঠান। এই অনুষ্ঠান আজকে শুরু হয়েছে সকাল 10টায়। তো আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা এবং প্রদীপ প্রজ্বলন করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎ স্বামী সুবিরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। এই উদ্বোধনী অনুষ্ঠানের পরেই বৈদিক মন্ত্রপাঠ এবং উদ্বোধনী সঙ্গীত শুরু হবে। भवतु सह नो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधि तमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरेः ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैः स्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेमदेवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धस्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्ताक्षोररिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरेः ॐ तच्चयोरावृणेमहे गातो यज्ञाय गातो यज्ञपतये। दैवे स्वस्तिरस्तु नः, स्वस्तिर्मानुषेभ्यः। ऊर्ध्वं जिगातु भेषजं शन्नो अस्तु द्विपदे शं चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरेः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरेः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।
এখন আজকের সভার সভাপতি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, তাকে বরণ করে নিচ্ছেন রামকৃষ্ণ মিশন সরিষা আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী প্রাণানন্দজি মহারাজ। প্রথমে মাল্যদান, তারপর পুষ্পস্তবক, তারপর একটি শাল এবং স্বামীজির একটি প্রতিকৃতি দিয়ে পূজনীয় মহারাজকে বরণ করে নিচ্ছেন। এরপর বরণ করে নিচ্ছেন শ্রীমৎ স্বামী আত্মশ্রদ্ধানন্দজি মহারাজকে, যিনি রামকৃষ্ণ মিশন কানপুরের সম্পাদক। তাকে বরণ করছেন স্বামী পরেশ্বরানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম সরিষা। একটি পুষ্পস্তবক এবং একটি শাল এবং স্বামীজির একটি প্রতিকৃতি দিয়ে পূজনীয় মহারাজজিকে বরণ করে নিচ্ছেন স্বামী পরেশ্বরানন্দজি মহারাজ। এখন স্বামী শ্রীমৎ স্বামী সদ্দিদানন্দজি মহারাজ, অধ্যক্ষ অদ্বৈত আশ্রম মায়াবতী, তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমৎ স্বামী দীপ্তেশানন্দজি মহারাজ, প্রধান শিক্ষক রামকৃষ্ণ মিশন সরিষা হাই স্কুল। একটি পুষ্পস্তবক, একটি শাল এবং একটি স্বামীজির প্রতিকৃতি দিয়ে। এরপর বরণ করছেন স্বামী দীপ্তেশানন্দজি মহারাজ ডক্টর রত্নেশ্বর ভট্টাচার্য মহাশয়কে। তিনি প্রাক্তন অধ্যাপক, কল্যাণী বিশ্ববিদ্যালয়। তাকে বরণ করছেন স্বামী দীপ্তেশানন্দজি মহারাজ, একটি পুষ্পস্তবক এবং একটি স্বামীজির প্রতিকৃতি ও একটি শাল দিয়ে। এখন আমাদের অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমৎ স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ। ও স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति राम कृष्णे स्थिता हिया सर्व विद्या स्वरूपा शारदा प्रणमाम्यहम्। परतत्त्वे सदा राम कृष्ण समागया यो धर्म स्थाप
पररतो वीरेशं नमाम्यहम् रामो कृष्णेर বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ পরায় অপরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান পরায় অপরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন সূর্যে করিয়া অঙ্গভূষণ সত্যের তরে ধরিব জীবন সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান বিবেকের জয়গান সর্বশক্তি আছে অন্তরে জানিয়াছি সন্ধান বিবেকের জয়গান রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ পরায় পরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ ত্যাগ সেবার সাধনা সহায়ে মানুষ হইব মোরা সেই যে মনের জাতির সাধনা সেই সনাতন ধারা ত্যাগ সেবার সাধনা সহায়ে মানুষ হইব মোরা সেই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা বিবেকের সেনা আমরা সবাই উন্নতশীল মোদের সদাই বিবেকের সেনা আমরা সবাই উন্নতশীল মোদের সবাই উচ্চ কণ্ঠে মোরা গে যাই মহামিলনের গান উচ্চ কণ্ঠে মোরা গে যাই মহামিলনের গান বিবেকের জয়গান বিবেকের জয়গান গাহি আনন্দে জয় মহামাই জয় জয় ভগবান 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 জয় জয় ভগবান
স্বাগত ভাষণ দিবেন স্বামী প্রাণানন্দজি মহারাজ, সম্পাদক, রামকৃষ্ণ মিশন আশ্রম সরিষা। সুধিদানন্দ তো এটা তো আরো নিচে ঢোকাতে হবে, আমারটা যদি এখানে লাগে। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। श्री रामकृष्ण शिशिमा एवं स्वामीजी श्रीचरणे आमादेर भक्तिपूर्ण प्रणाम जानाई। मंचे যিনি আসীন মধ্যখানে বসে আছেন তার পরিচয় আপনারা পেয়েছেন, স্বামী সুবীরানন্দজি মহারাজ, যিনি পৃথিবীব্যাপী যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যে কার্যধারা, প্রায় সারা পৃথিবীতে 320টার মতো আমাদের শাখা সংগঠন আছে বেলুড় মঠকে নিয়ে। এবার সবাই এই যে বিশাল এই সংসার, সারা পৃথিবীর এই বিরাট কর্মধারা, সেটিকে যিনি পরিচালন করেন তিনি আমাদের পরম পূজ্যপাদ জেনারেল সেক্রেটারি মহারাজ স্বামী সুবীরানন্দজি মহারাজ। তিনি আজকে বহু কৃপা করে আমাদের কাছে এসেছেন, কেন তিনি এত কাজের ভেতর ব্যস্ত থাকেন, এত তার কাজের দায়িত্ব, তার মাঝখানেও তিনি সময় করে এই সরিষা এসেছেন। আসতে অনেকটাই সময় নিয়েছে, তার রাস্তায় জ্যাম ট্যাম ছিল বলে আমরা আমার পক্ষ থেকে তার শ্রীচরণে আভূমি প্রণাম জানাই। আশ্রমের পক্ষ থেকে, আশ্রমের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে তার শ্রীচরণে প্রণাম জানাই। আর যারা বসে আছেন, ওনার ডান দিকে যিনি বসে আছেন তিনি আত্মশ্রদ্ধানন্দজি। উনি আমাদের রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ কানপুর, উত্তরপ্রদেশের কানপুরে আমাদের যে আশ্রম আছে সেই আশ্রমের উনি অধ্যক্ষ। আত্মশ্রদ্ধানন্দজি উনি সুবক্তা, সুলেখক। উনি আমাদের বেদান্ত কেশরী বলে ম্যাড্রাস থেকে একটি পত্রিকা বার হয়, সেটি অনেক দিন সম্পাদনা করেছেন। এবং ভারতবর্ষে যেখানেই রামকৃষ্ণ মঠ মিশনের এই আলোচনা সভাগুলো হয়, সেখানে দেখা যায় যে বেশিরভাগ জায়গায় উনি আমন্ত্রিত হন, না হলে সেটা পরিচালন করেন। তা ওনাকে আমরা আমাদের ভেতর থেকে পেয়েছি, আমাদের হার্দিক ভালোবাসা এবং নমস্কার জানাই। মহারাজের বাঁদিকে যিনি বসে আছেন শুদ্ধিদানন্দজি, ভীষণই সুন্দর বলেন, যদিও উনি বলবেন ইংরেজিতে, তা আমরা যারা আছি ইংরেজিতে বুঝতে পারি। উনি আমাদের অদ্বৈত আশ্রম আছেন, অদ্বৈত আশ্রম থেকে প্রবুদ্ধ ভারত বলে একটি পত্রিকা বেরোয় স্বামীজির সময় থেকে, সেই প্রবুদ্ধ ভারত পত্রিকার পরিচালন, এবং অদ্বৈত আশ্রম থেকে আমাদের ইংরেজি পাবলিকেশন হয়, ইংরেজি যে বইগুলো পাবলিকেশন হয় মূলত ম্যাড্রাস মঠ এবং অদ্বৈত আশ্রম থেকে হন। সেইটির এই অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ। কিছুদিন তুষার ধবল হিমালয়ে থাকেন 6 মাস, আর 6 মাস কলকাতায় নেমে আসেন। যেখানে ওখানে খুব ঠান্ডা, তখন 6 মাস কলকাতায় নেমে আসেন। ইনি স্বামী শুদ্ধিদানন্দজি, সুবক্তা, তিনি আমাদের ভেতরে এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন। তাই আমরা তাকে আমাদের হার্দিক নমস্কার, ভালোবাসা জানাচ্ছি। তার পাশে একজন বসে আছেন, তিনি হচ্ছেন ডক্টর রত্নেশ্বর ভট্টাচার্য। ইনি, আমরা যে বিষয়টা রেখেছি, স্বামীজি যে চেয়েছিলেন এডুকেশনটা সবার জন্য যাক, সব জায়গায় একদম চাষা ভুষো থেকে আরম্ভ করে সবার ঘরে পৌঁছে যাক, এটির একটি অনলস প্রচেষ্টা হচ্ছেন রত্নেশ্বর ভট্টাচার্য। আমি আজ 25 বছর ধরে ওনার সাথে, 25-30 বছর ধরে কাজ করছি ওনার সাথে। এখানে আসার পর অবশ্য যোগাযোগটা অনেক কমে গেছে। উনি
মূলত হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন কল্যাণী ইউনিভার্সিটি। সেটা ওনার একটা সময়ের জিনিস, কিন্তু সেই সময়টা পার হওয়ার পরেও নিজের প্রচেষ্টায় নিজেদের সম্বল নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের অনেকগুলি পিছিয়ে পড়া মানুষ, যেখানে সাঁওতাল কি শবর পল্লী, সেসব জায়গায় উনি অনলসভাবে শিক্ষার প্রসারে উনি চেষ্টা করে চলেছেন। ওনার অনেক বই আছে, লেখা বই আছে। উনি আমাদের সাথে অনেক দিন কাজ করেছেন। আমি যখন নরেন্দ্রপুরে ছিলাম, নরেন্দ্রপুর লিটারেসি নিয়ে অনেক কাজ করেছি, ইনোভেটিভ এডুকেশন নিয়ে অনেক কাজ করেছিলাম আমরা। সেই সময় উনি, ডক্টর জালালউদ্দিন, এরা আমাকে খুব সহযোগিতা করেছিলেন। মানে কীভাবে যারা একেবারে পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য কিভাবে বই লিখতে হয়, কিভাবে তৈরি করতে হয়, এই ব্যাপারে ওনাদের এক্সপার্টাইজড আছেন। এবং এই জন্যে যখন ইউনেস্কো আমাকে রিপ্রেজেন্ট করতে পাঠালেন, আমি ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনাকে বাংলাদেশ, উনি আফগানিস্তান যখন রিকনস্ট্রাকশান হচ্ছে, সে আফগানিস্তান রিকনস্ট্রাকশানেতেও ওনাকে ডাকা হয়েছিল, যেখানে কিভাবে এডুকেশনটাকে ফিরিয়ে নিয়ে আসা যায়, সেখানেও কাজ করেছেন। এবং এখনও প্রতিনিয়ত উনি কাজ করে চলেছেন, যতটুকু পারেন নিজেদের মানে পুঁজি দিয়ে, মানুষের পুঁজি দিয়ে। তাই উনি আমাদের ভেতর আজকে এসেছেন, তাকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আমার সামনে যারা পূজনীয় মহারাজরা বসে আছেন, তাদের সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। আর উপস্থিত যারা ভক্তমণ্ডলী এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের আমার যথাযোগ্য শ্রদ্ধা এবং নমস্কার। এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকেও নমস্কার জানাই। আজকে একটি বিশেষ দিন, ভীষণ আনন্দের দিন এই কারণে যে একটা ইনস্টিটিউশন 100 বছর আগে তৈরি করেছিলেন, যিনি তৈরি করেছিলেন তার শ্রীচরণে সবার আগে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই, স্বামী গণেশানন্দজি মহারাজ। কিন্তু তিনি যখন শুরু করেছিলেন, তখন তিনি গণেশানন্দজি নন, তিনি সচ্চৈতন্য, সবে চৈতনাক্ষ ব্রহ্মচারী। তিনি একজন চৈতনাক্ষ ব্রহ্মচারী এরকম একটা জায়গায় এসে নিজে একটা আশ্রম তৈরি করবেন, এরকম একটা সাহস দেখিয়েছিলেন, মনের বল দেখিয়েছিলেন। এটি একটা খুব আশ্চর্য লাগে। উনি পরম পূজ্যপাদ ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য ছিলেন। তো ব্রহ্মানন্দজিকে উনি রিকোয়েস্ট করেন, আবেদন করেন যে এরকম গ্রামীণ অঞ্চলে, উনি শুরু করার আগে এখানে একটা রামকৃষ্ণ মুভমেন্ট ছোট করে হয়েছিল, সেটা স্তীমিত হওয়ার পর উনি সেইটিকে হাত ধরেন। এবং সেই গণেশানন্দজি তখন মানে চৈতনাক্ষ ব্রহ্মচারী, কোথাও কিছু সহায় সম্বল, কোথাও কিছু নেই। ওনাকে স্বামী ব্রহ্মানন্দজি একটাই বলেছেন, তুমি করতে পারো, কিন্তু মঠ মিশনে যারা চাঁদা দেয় তাদের কাছ থেকে চাঁদা তুলতে পারবে না, তুমি তাদের কাছে তুমি সাহায্য চাইতে পারবে না, তোমার নিজের সম্বলে তোমাকে আশ্রম তৈরি করতে হবে। এইটা ব্রহ্মানন্দজি ওনাকে বলেছিলেন। তার ফলে উনি ওনার প্যারালাল প্রচেষ্টাতে এই আশ্রমে শুরু করেছিলেন। আশ্রম শুরু করার ভেতরে তখন তো এখানে জমি জমা হয়নি, এই সরিষায় এখানে একটি তখনকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তারপর একটা পুরনো কামারশালা পড়েছিল, মানে তখন যুদ্ধের কাজকর্ম হতো, সেই কামারশালায় পরিত্যক্ত একটা ঘরে তিনি আশ্রম বানালেন, একটা দরমা টরমা দিয়ে ঘরের মতো করলেন, সেখানে একটি ঠাকুর ঘর, সেখানে ওনার থাকার ঘর ইত্যাদি বানালেন একটা। আর কিছুদিন চেষ্টা করে দেখলেন যে এতদ অঞ্চল থেকে তো পয়সা করি রোজগার করা, মানে চাওয়া আশ্রম চালানোর মতো বা আশ্রম স্ট্রাকচার করার মতো নয়। তাই বেশিরভাগ সময়টাই উনি কলকাতায় থাকতেন। ওনার অদ্বৈত আশ্রম হচ্ছেন এই সরিষার, মানে আরেকটি সেন্টার ছিল অদ্বৈত আশ্রম, মানে অদ্বৈত আশ্রমেই এখানকার প্রথম যে মহারাজরা ছিলেন তারা সব অদ্বৈত আশ্রমেই থাকতেন। নির্মলানন্দজি, গম্ভীর মহারাজ এক ঘরেই থাকতেন সবাই, মানে এইভাবেই কলকাতায় থেকে মানুষের যে কালেকশনগুলো করতেন। কিন্তু মজার কথা দেখুন, 1921 সালে উনি আসার পরে বেলুড় মঠ সেটাকে স্যাংশন করেন 25শে ডিসেম্বর 1921। এবং তারপরে কে এলেন না, মায়ের শিষ্য ঈশানানন্দজি এলেন, একদম প্রথমেই এলেন। কিসের জন্য তাকে পাঠানো হলো বেলুড় মঠ থেকে, আরেকজন ব্রহ্মচারীও তার সাথে ছিলেন, কি না ভোকেশনাল এডুকেশন দেওয়ার জন্য।
একদম প্রথমে উইভিং ইত্যাদি শেখানোর জন্য প্রথম সময় এসেছিলেন। উনি যদিও 3-4-6 মাস পরে চলে গিয়েছিলেন। তারপরে একে একে বেদান্তানন্দজি, উনিও এই কাছাকাছির মানুষ ছিলেন, বেদান্তানন্দজি জয়েন করেন। বেদান্তানন্দজি জয়েন করার পরে এই নির্মহানন্দজি এবং স্বতন্ত্রানন্দজি জয়েন করেন। ওনারা বেলুর মঠে এসেছিলেন, ওনারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন দুজনেই, নির্মহানন্দজি এবং স্বতন্ত্রানন্দজি। তা স্বাধীনতা সংগ্রাম থেকে এসে মঠে জয়েন করতে এসেছিলেন। তা এবারে কে বলেছে, দেখো মানে গণেশানন্দকে বলেছে দুজন এসছে, তুমি নিয়ে পালাও, তুমি যদি নিয়ে যেতে পারো তাহলে ভালো হয়। মহারাজ তখন তাদেরকে বুঝিয়ে টুঝিয়ে এই নির্মহানন্দজি আর স্বতন্ত্রানন্দকে এখানে নিয়ে এসেছিলেন। অ্যাকচুয়ালি আমরা এখন যে সরিষার স্ট্রাকচার দেখছি এটি নির্মহানন্দজিরই করা। গণেশানন্দজি শুরু করেছিলেন, গণেশানন্দজি একটা রেভলিউশন ছিলেন বলা যেতে পারে। গণেশানন্দজি ওই সময় যে শুরু করেছিলেন তখন নারী স্বাধীনতা বা না এই কথাটা কেউ চিন্তাই করতে পারছে না, কল্পনাই করতে পারে না। আমরা লীলা মজুমদারের লেখাতে পাই, আমরা অন্য লেখাতে যখন প্রবাসীদের কোথাও কোথাও আমরা এই বিষয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে দেখছি, সেখানে বলা হচ্ছে যে মেয়েদেরকে এডুকেশন শুধু নয়, তাকে মানে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্যে তৎকালীন সময়ে মেয়েদের হাফ প্যান্ট পরিয়ে উনি স্পোর্টসে নামিয়েছিলেন, স্টেট লেভেল স্পোর্টসে নামিয়েছিলেন। কেউ শাড়ি ছাড়া কেউ কিন্তু স্পোর্টসে নামত না। এবং তখন লীলা মজুমদার লিখছেন যে গণেশানন্দজি এই যে হাফ প্যান্ট পরে স্পোর্টসে না বলেন, সেবারে তারা অনেকগুলো প্রাইজ নিয়ে চলে গেল। পরবর্তীকালে অন্যান্য স্কুলেরাও মেয়েদের মানে ওই যারা ছেলেরা হাফ প্যান্ট পরে, ছেলেদের ড্রেস পরে, মেয়েরা তো হাফ প্যান্ট পরবে তখনকার দিনে কল্পনাই ছিল না। এখানে গণেশানন্দজি এত জিনিস মুভমেন্ট করেছিলেন। এখানে সারদা সংঘ করেছিলেন, তখনও সারদা মঠ তৈরি হয়নি, সারদা মঠের মুভমেন্ট শিয়ান। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট তখনকার দিনে যদি আমরা রেজলিউশন পড়ি, সেই রেজলিউশনে বলা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্টলি মেয়েদের আশ্রম হবে, মেয়েরাই চালাবে। প্রথম ছেলেদের দিয়ে মেয়েদের শেখানো হলো, প্রথম তাদের প্রাইমারি স্কুলে করা হলো, সেকেন্ডারি স্কুল করানো হলো, সেই কিছু মেয়েদের উনি কলেজে পড়ালেন। সবই গণেশানন্দের উদ্যমে হয়েছে। তাদেরকে টিচার্স ট্রেনিং নিয়ে আসা আনলেন। তারপর এবারে উনি করছেন কি, মানে পুরুষ শিক্ষকদের সেখান থেকে বললেন পুরো সরে যেতে হবে তোমাদের, এবার মেয়েরা চালাবে। সারদা সংঘ প্রতিষ্ঠা হলো, সারদা গ্রন্থাগার হলো, এইসব মানে তখনকার দিনে মানে ওনার শরীর গেছে 1941-এ, ধরুন বিফোর 41-এ কিন্তু ওনার এই মুভমেন্ট, এই এত কিছু চিন্তাভাবনা করেছিলেন উনি মহিলাদের মেয়েদের জন্য। আজকের মেয়েরা হয়তো কল্পনাই করতে পারবে না যে তখনকার দিনে এত সহজে শিক্ষার দ্বারে পৌঁছানো সহজ ছিল না মেয়েদের। বিশেষত এমনি শহরেই ছিল না, মানে কলকাতা শহরেই খুব একটা ছিল না, তো আর গ্রামের দিকে বলাই যায় না। তাই এই গণেশানন্দজিকে আমরা আজকের এই বিশেষ দিনে আমরা বিশেষভাবে প্রণাম জানাই। আমরা চেষ্টা করছি যদি আরও কিছু তথ্য বা পাই সেটি নিয়ে একটি আলোচনা করি, একটি বইয়ের আকারে পরবর্তীকালে আনব। গণেশানন্দজির শরীর চলে যায় 41, ওই যে নির্মহানন্দজি এসেছিলেন 1924 সালে, নির্মহানন্দজি না 22-23 এসেছিলেন, তার 24 সালে এসেছিলেন আরেকজন মহারাজ। এই যে নির্মহানন্দজি কিন্তু খুব ডাইনামিক ছিলেন। নির্মহানন্দজির ডাকনাম ছিল কানাই মহারাজ। আমরা দুজন কানাই মহারাজকে ওই সময় দেখেছি অ্যাক্ট করতে, একটা হচ্ছে লোকেশ্বরানন্দজি আর একটা হচ্ছে নির্মহানন্দজি। লোকেশ্বরানন্দজিও যেমন আজকে বিরাট একটা মানে স্বপ্নের আশ্রম বলা যেতে পারে, কেন আমি অনেক দিনই নরেন্দ্রপুরে ছিলাম বলে জানি, কিছুই ছিল না, কোথাও কানাকড়ি কিছু ছিল না, তাতে একটা বিরাট নরেন্দ্রপুর তৈরি করে দিয়ে গেছিলেন। নির্মহানন্দজিও কানাই মহারাজ, তিনিও প্রি ইন্ডিপেন্ডেন্স পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে এনারা বিশাল কাজ করেছেন। আজকে যত ইনস্টিটিউশন দেখছি এখানে আমাদের, সেই ইনস্টিটিউশনগুলো সবটাই স্ট্রাকচার করে গেছেন নির্মহানন্দজি করে গেছেন। নির্মহানন্দীর উত্তরসূরি হিসেবে আমরা পরে যজ্ঞানন্দজিকে দেখেছি। এখানে অনেকেই পুরনো আছেন যারা যজ্ঞানন্দজিকে বা মহিম মহারাজকে দেখেছেন। এই তিনজনই ডাইরেক্ট ডিসাইপলের শিষ্য ছিলেন। প্রথমজন ব্রহ্মানন্দজির আর পরের দুজন ছিলেন শিবানন্দজির শিষ্য। তাই তাদের শ্রীচরণে বিশেষ করে আমার প্রণাম জানাই আজকে বিশেষ দিনে। যজ্ঞানন্দজি বহুদিন ছিলেন, মানে 31 সাল থেকে এই আশ্রমের সাথে তার পরিচয়, মানে ছাত্র হিসেবে। ওনার শরীর গেছে 2002 সালে, তো বুঝতে পারছেন সুদীর্ঘ প্রায় 70 বছর উনি এই আশ্রমের সাথে জড়িয়েছিলেন মহিম মহারাজের পরে রাজীবানন্দজি, উনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারছেন না, উনি এখনও আছেন আমাদের বেলুর মঠে আরোগ্য ভবনে।
আজকে আসার কথা ছিল, তারপরে যিনি আমাদের এই আশ্রম পরিচালন করেছিলেন দেবরাজানন্দজি, ওনাদেরও শ্রীচরণে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। আজকের এই বিশেষ দিনে ওনাদের আমরা যদি এখানে পেতাম, আপনারাও খুব আনন্দ পেতেন, আমরাও খুব আনন্দ পেতাম। যে কোনো কারণেও মহারাজের শারীরিক কারণে আসতে পারেননি, তাই আজকের এই বিশেষ দিনটিকে স্মরণ করে আমি একটু বেশি কথা বলে ফেললাম হয়তো, আজকে আমার হয়তো এই বলার কথা ছিল না, তবু আজকে বিশেষ দিনটিকে একটু মনে করিয়ে দিলাম সবাইকে। কারণ আমাদের আজকের দিনে আলোচনা বিষয়টা একটু অন্য আছে বটে, যে এই আলোচনাটা হয়তো আগামীকাল একটু বেশি হবে। তাই সবাইকে আবার আমার পক্ষ থেকে, মহারাজদের এবং আমাদের স্টেজে যারা রয়েছেন সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, যাতে করে আমাদের এই অনুষ্ঠান ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে সব দিক দিয়ে সার্থক হয়, সব দিক দিয়ে ঠিক হয়, এইটুকু প্রার্থনা ঠাকুরের কাছে আমরা করি। জয় মা। মহারাজকে প্রণাম। এবার বক্তব্য রাখবেন স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজ, অধ্যক্ষ অদ্বৈত আশ্রম মায়াবতী। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। My humble pranams to revered Swami Suviranandaji Maharaj, to revered Swami Prananandaji Maharaj, to revered Swami Atma Shraddhanandaji Maharaj, and my pranams to all the revered Swamis seated here, and my namaskars and regards to Shri Ratneshwar Bhattacharya, seated here on the dais, and my affectionate regards to all of you, my dear devotees and students who are assembled here. Today it is a very proud day for all of us as Ramakrishna Mission Ashram Sarisha is celebrating its 100th year of exemplary service to the society in the field of education. And since last year, we have been celebrating the 125th anniversary of Ramakrishna Mission also. So these two events together, they make us feel immensely proud. If you look into the Ramakrishna Mission's activities spread over the last 125 years, we can see that the mission has been involved in three kinds of charity, three types of danas. It has been doing annadanam, it has been doing pranadanam, and it has been doing vidyadanam. These are all prescribed in our Shastras. By feeding millions of poor, destitute people, for the last 125 years, the mission has been doing annadanam.
by running innumerable hospitals and clinics. It has been doing pranadana. It has been saving the lives of countless numbers of people and bringing health to them. And in and through thousands of educational institutions, Ramakrishna Mission has been doing Vidyadanam. And by Vidya, I want to emphasize this point. This Vidya is very unique and quite different from the usual kind of knowledge which is disseminated in the society today. When I speak of Vidya here, it includes both the empirical or secular Vidya as well as spiritual Vidya. This is the uniqueness of Ramakrishna Mission's educational institutions. Now, before getting into the subject of role of Ramakrishna Mission in disseminating education for all, we would be able to evaluate Ramakrishna Mission's role in this area better if we peep into the historical background a little bit. What was the scenario of education in ancient India? If we ask this question, it is very interesting. We all know that in ancient India we had the Guru Griha Vasa system of education right from the Vedic times. This continued throughout its existence. Scholars say that in India there was two-tier education system that existed right from the timeless past. Two-tier education system means there used to be a village level education system and there used to be an university level of education system right from the ancient times. In India, in all its villages, there used to be gurukulas and pathshalas. And it is said that in these gurukulas and pathshalas, the standard of education was quite high. As I stated before, in the ancient India, education was a perfect blend of empirical sciences and spiritual science. In this way, throughout the length and breadth of this great land called Bharatvarsh, we find that we had lakhs and lakhs of gurukulas existing and giving the basic level of education at the village level, where students used to go approach a spiritual teacher who would be teaching both the empirical sciences as well as spiritual science. After finishing their basic education, they had the freedom to go and pursue higher studies in the existing universities. It is very interesting that in India, in the first millennium, according to the scholars, it is said that there were more than 24 universities existing throughout the length and breadth of this Indian subcontinent. And when I'm saying the Indian subcontinent, it should be noted that it includes Afghanistan, present-day Afghanistan, on the western side, and on the eastern side it includes Myanmar, on the southern side it includes Sri Lanka, and even Nepal. This was the geographical area which was referred to as Bharatvarsha, where education was of this kind. It existed in two levels, the village level and the university level. There were universities which were massive in its size. It is very interesting that the first university in this entire world was made in India, Takshashila. There were great universities like Takshashila, Vikramshila, Nalanda, Kantalur Shala in Kerala, Ujjaini, and many more. And for example, Nalanda in its peak, it is said that in its peak, at any point of time,
in Nalanda University, more than 10,000 students used to pursue higher studies under the tutelage of more than 1,500 teachers. And there used to be more than 60 subjects taught to them. Many of those subjects have disappeared now. It is no more available. It's gone. Now, why I'm referring to this point, this historical background, this India was the educational hub of the world. Just like today, our children, they go abroad, they go to study in Harvard and Cambridge universities. India was the land of Vidya. It was a land of knowledge. People from all over the world used to come to here to receive and derive knowledge, derive Vidya. It was the educational hub of the entire world. Now, the first big blow to this education system came with the invasion of India by the Islamic invaders. Islamic invaders, when they invaded India, the first casualty of this invasion was the universities. They attacked these huge universities and they destroyed it one by one, one by one. We all know thousands and thousands of temples were destroyed by the Islamic invaders. And it is very interesting that these temples were also centers of education. They were referred to as temple universities. These temples were places where Vidya used to be disseminated to the common man. In this way, we find that these Islamic invaders, they completely destroyed thousands and thousands of temples. Many of the temples were temple universities, they were destroyed. Interestingly, even when these temple universities and universities were destroyed, the village level pathshalas and gurukulas, somehow they succeeded in surviving, and they continued to survive till the Britishers came. Now, with the advent of the Britishers in the 18th century, started the systematic and strategic destruction of this village level education system of India, which had existed for ages. With the introduction of the English education in 1835, we all know what Macaulay had in his mind. He wanted to create a class of Indians who would be Indians only in blood and color, but English in tastes, in morals, in intellects, and in their behavior. And we can say that to a great extent he succeeded in that. One of the main reasons why English education was started in this country was the Britishers wanted not only the physical colonization of India, but they also wanted the psychological colonization of India. And it's the misfortune of this great country that this psychological colonization continues even today in some form or the other. It's so deep-rooted. Now, I'm presenting this scenario just to understand what Ramakrishna Mission has done in this situation. It's simply pioneering and simply inspiring, a role model, what mission has done. Now, as I said, with the Britishers coming in the 18th century, in a very systematic way, in a matter of 100 years, slowly these pathshalas and gurukulas which existed at the village level, they simply started disappearing. And by the time we became free in 1947, please note this, in 1947, this country, which was the hub of Vidya for the entire world throughout its existence, it became a land with a literacy rate of just 12%. It is so shocking. This is the overall picture that we get. This land of Vidya had become the land of avidya in 1947. Now, this is what precisely Vivekananda had observed during his days of peregrination throughout the length and breadth of this land. When he wandered all over this country, he could understand, he could feel the pulse of this land, and he understood one thing. The solution, the panacea to the problems
that India is facing, what is the solution? He says, education, education, and education alone is the panacea for the problems that we are facing today. And what kind of an education? He wanted that ancient Gurukula system of education to once again come back. I will read one portion from Swami Vivekananda's beautiful lecture, which he gave in Madras. This is one of the finest lectures. I would say this is the blueprint as far as building our new India is concerned, which every student, every citizen of this country should very carefully and very critically and very minutely read. Every sentence is important. The name of this lecture is The Future of India. In that, Vivekananda says beautiful ideas. I will just read out a small portion from this. Swamiji says, as I presented the whole picture, India, the land of Vidya, had become the land of avidya. Total ignorance and superstition was existing during Swami Vivekananda's time. Seeing this, Swamiji says, we must have a hold on the spiritual and secular education of the nation. Do you understand that? You must dream it. You must talk it. You must think it. You must work it out. Till then, there is no salvation for the race. The education that you are getting now has some good points, but it has a tremendous disadvantage, which is so great that the good things are all weighed down. In the first place, it is not a man-making education. It is merely an entirely negative education. A negative education or any training that is based on negation is worse than death. The child is taken to school, and the first thing that he learns is that his father is a fool. The second thing, that his grandfather is a lunatic. The third thing, that all his teachers are hypocrites. The fourth, that all the sacred books are lies. By the time he is 16, he is a mass of negation, lifeless and boneless. This is what precisely is the Western education on Western lines and by Western methods. How true is Swami Vivekananda's observation? What do we find in the present education system? All our great role models of this land, you take Bhagwan Ram or Bhagwan Krishna, all of them are stamped to be mythical figures. All our ancestors, they are all fools. All our sacred books, they are all superstitions. This is what we get in the present kind of education system, which Swami Vivekananda had noted. And that is what exactly he is hitting at here. That's why Vivekananda said that we have to have the entire education of this land on the national lines and on the national methods. And the education should be in our hand, not an imitation of the West. Then he says, the ideal, therefore, is that we must have the whole education of our country, spiritual and secular, in our own hands, and it must be on national lines, through national methods, as far as practical. Just imagine, our ancient Vidya in this country, which was truly speaking, to use Swami Vivekananda's own words, it was man-making education, it was life-building education, it was character-building education. With the introduction of the English education, what happened was, English education is nothing but, it is a man-killing education, it is a life-destroying education, it is a character-ruining education. Vivekananda once again wanted to bring back the ancient system, the Gurukula Vasa system of education, the temple-centered education system that existed in the ancient India. I'll just continue this, one more paragraph. Swamiji says, we must have a temple. Now, this is Swamiji's plan, so beautiful. He says, we must have a temple, for with Hindus, religious must come first. Then you may say all the sects will quarrel about it, but we will make it a non-sectarian temple, having only Om,
as the symbol, the greatest symbol of any sect. And here should be taught the common grounds of different sects. And at the same time, the different sects should have perfect liberty to come and teach their doctrines. Secondly, in connection with this temple, there should be an institution to train teachers who must go about preaching religion, giving secular education to our people. They must carry both. As we have been already carrying religion from door to door, let us also carry secular education. That can be done. Then the work will extend through these band of teachers and preachers, and gradually we shall have similar temples in other places until we have covered the whole of India. Just look at the Swami Vivekananda's plan. He wanted once again that temple-centered education system of the ancient India to once again come back. Now, why I'm presenting this idea before all of you is that this is what precisely Ramakrishna Mission has been very seriously attempting to do it. It was a pioneering work in the beginning of the 20th century, I should say. Rather, if we just go back, the work had started in the last decade of 19th century itself. So, it is in this background that we can understand what Ramakrishna Mission has actually accomplished. When this idea was not there in the minds of any of the so-called reformers of that time, Vivekananda was the first person to think about bringing back the ancient Gurukula system into our own times. And for that, he had laid down this entire beautiful plan. Now, if we just look how Ramakrishna Mission has actualized this, this is completely a different story altogether. This was the background till now, whatever I spoke about. Now, what was the actualization of this entire, all these ideas? The first wonderful thing we find, just look at this. Swami Akhandanandaji Maharaj, 1897. He starts a relief work in Murshidabad, and connected with that relief work, the first orphanage comes into existence. And what was he doing there? Picking up poor, destitute boys from the streets and then educating them. It is said that when he used to bathe these children, he would chant Sahasra Shirsha Purusha, Sahasraksha, Sahasrapad, Purusha Suktam. This is exactly what Swami Vivekananda wanted, where there will be educational institutions managed by Tyagis and Sannyasis. Gurukula Vasa in charge of Sannyasis was the plan that Vivekananda had in his mind. So starting from this wonderful institution which started in Sargachi, 1997, we can go about one by one. I'll just touch upon, we don't have much time. In fact, this is such a vast subject, we can deliberate upon it in several sessions. In fact, I feel each and every educational institution run by Ramakrishna Mission is an independent subject which can be discussed in different sessions. Each institution has got its inspiring stories. And it is very interesting when I think about it, what did these pioneers have with them? Just now we heard the story of Swami Ganeshanandaji, how he started this Sharisha Ashram. What did he have with him? Did he have money? Did it have political parties or some state's support? With no such external material support, all that these followers of Swami Vivekananda, they had only plain enthusiasm. They had that belief in national self-assertion, and they had Swami Vivekananda's teaching as inspiration. This is the only wealth they had in their hearts, and with this wealth, this courage, all these great pioneers, they have started different institutions all over the country. I'll just touch upon a few institutions as an example, and I'll wind up my talk because this is a very vast subject. So we have touched upon Sargachi Ashram, how it started by Swami Akhandanandaji Maharaj. A similar story we have, the Students' Home, Madras, where Shashi Maharaj was the main inspirer. And then we have his assistants like Ramu and Ramanuju. And what they have done there, it is something, is so inspiring a story.
How students, now today's students' home stands there like a model for the other institutions to emulate. Thousands and thousands of students have passed out of that institution, becoming real citizens of this country based upon the ancient wisdom of this land. Then we have, for instance, Trishur Ashram's students' home, the college school which is functioning there, which was started by Swami Tyagishananda. Tyagishanandaji and Narasimhanandaji. What was the kind of sacrifice that they underwent? They did. We all know that work was exclusively meant for the Harijans of that time. Harijans, and not only Harijans, lepers, people suffering from leprosy. Swami Narasimhanandaji used to treat them and also educate them. Then comes our educational institutions existing for the tribals. Each institution is a story in itself. Shillong, how it started. The great Swami Prabhanandaji Maharaj, Ketaki Maharaj, we know what he had done there. Along Agartala, Narayanpur, Swami Atmanandaji, how did it start? Our main subject is the role of Ramakrishna Mission in disseminating education to all. Just think about it, how these pioneers, they took this great ancient wisdom at the doorstep of these so-called marginalized section of Indian society. Tribals, Harijans, all these backward people. Then we have Ramakrishna Vidyashala in Mysore, started by Shambhavanandaji. Vivekananda College, Madras. Ramakrishna Mission Vidyalaya, Coimbatore. Avinashi Lingam. How it started? It is said that it started with just 3 boys. This biggest educational institution of Ramakrishna Mission, Coimbatore, it started with just 3 boys. And what is it today? Similarly, we have Sharda Peeth, which started in 1941 with Swami Vimuktanandaji. Vidya Mandir at the center, and we know what Vidya Mandir stands for today. Rahara Boys Home, started by Swami Punyanandaji. Belgaria Students Home, Nirvedanandaji. Devgar Vidyapeeth, inspired by Swami Turyanandaji and Sadbhavanandaji. Gyaneshwaranandaji Maharaj. Each institution has got its own story. Bangalore Students Home, inspired by Shashi Maharaj himself. Then about girls' education, how can we miss that? Sister Nivedita Girls' School at Bagh Bazaar. Then Ramakrishna Mission Sharada Vidyalaya in Madras, started by 2 child widows, Sister Subbalakshmi and Vallambalammal. And then we have this Sarisha itself, which was really a very daring attempt made by Swami Ganeshanandaji in those times. Just now what we heard from Swami Prananandaji, how interesting it is. How bold this brahmachari might have been, who could think about making the girls come out of their homes and play in open ground in a very modern way. Who could have thought of, and who could have dared to do these things in those days? It is unimaginable. Similarly, finally we come to, these are just few samples that I have touched upon. And finally we have our Vivekananda University today. A university again. Just see Vivekananda's plan. Vivekananda wanted Belur Math to become an university. Temple University of the ancient times. And one of the most striking features of all these educational institutions of Ramakrishna Mission is that it is centered in a temple. We have Sri Ramakrishna sitting in the center there. And the students coming to these institutions, they get the ambience of a Guru Griha, Gurukula, truly speaking. And we have been trying to do that. In fact, it is really very commendable that Ramakrishna Mission has been working inside a system which is strictly opposed to bringing this ancient system into practice. This has been the challenge of Ramakrishna Mission. The existing educational system is very much anti the ancient Gurukula system which existed in the past. So mission has been very successfully doing these things in the midst of such great opposition, and it today stands like a role model for other institutions to emulate. In fact, seeing Ramakrishna Mission's educational institutions, so many other Gurukulas have come about in India today. And slowly today, even government is getting influenced by it. We know what is happening in the new education policy.
They are slowly trying to bring back these ancient Vidya in our existing education system. So this is the kind of contribution that Ramakrishna Mission has done to India. India, which is the land of Vidya, once again, it has to be the greatest educational center of the world. It is going to happen. Vivekananda had foreseen. After all, what is the meaning of becoming a Vishwa Guru? This is the land from where Vidya has spread all over the world. And once again, this has to happen. And for this, Ramakrishna Mission institutions have done a pioneering work. Literally speaking, pioneering, inspiring. It stands like a beacon to all other institutions in this country and also for the lawmakers. So I hope that in very soon in future, we will be able to see that our mission would be doing much more. A greater role it will be playing in bringing back this ancient Gurukula system, temple-centered education to India, and it is going to be a success story. Thank you. Thank you. Namaskar. মহারাজকে প্রণাম। এখন বক্তব্য রাখবেন ডক্টর রত্নেশ্বর ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্যকে অনুরোধ করছি ওনার বক্তব্য রাখার জন্য। হ্যাঁ, আপনি তো আমাকে একটু বলে দেবেন। হ্যাঁ, ঠিক আছে। আরেকটু নামান। এখানে এসেই আমি মন্দিরে ঠাকুরকে, মাকে এবং স্বামীজিকে প্রণাম করেছি মনে মনে, এখনো আবার করছি। তার সঙ্গে আমি অতজন সন্ন্যাসী পরিবৃত অবস্থায় জীবনে কখনো কিছু বলিনি। আপনাদেরও সবাইকে, সুবীরানন্দজি মহারাজ এবং অন্য মহারাজদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। একটু আশীর্বাদ করবেন যেন মনে, দেহে এবং সব দিক থেকে ভালো থাকি। একটু ব্যক্তিগত কথা বলি। 43 বছর আগে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এই অঞ্চলে এসেছিলাম একটু গবেষণার কাজ করতে। 79 এসে আমরা যে সরকারি বাংলোটাতে উঠেছিলাম সেটা থেকে আমরা উৎখাত হলাম কোনো এক মন্ত্রীর জন্য। বলা হলো, তোমরা আজকে রাত্রিটা অন্য কোথাও গিয়ে থাকো, কালকে সকাল থেকে আবার আসতে পারবে। আমরা 4-5 জন কোথায় যাই। আমাদের একজন শিক্ষক বললেন যে আপনারা সরিষা রামকৃষ্ণ মিশনে যান। সেই সন্ধ্যায়, তখন এত আলোর ব্যবস্থা ছিল না, ছায়ায় ঘেরা রামকৃষ্ণ মিশনে ঢুকলাম। মহারাজকে বললাম, তখন এত বাড়িঘর দুয়ার ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু তিনি আমাদের আশ্রয় দিলেন, আমাদেরকে খেতে দিলেন রাত্রিবেলা। 5-6 জনকে হঠাৎ করে এরকম একটা আশ্রমের, তিনি নিজে যা খেলেন আমরা তাই খেলাম ওর পাশে বসে মাটিতে। এবং এই কথাটা আমার এখনো মনে আছে এবং আমি অনেককে বলেওছি কথাটা, যে ছোট ছোট ঘটনায় রামকৃষ্ণ মিশনকে আমরা বুঝতে পারি। এবং তারপরে প্রাণের কি জোর, তখনও বুঝেছিলাম প্রাণের জোর কি রকম প্রেমের জোর, কিরকম প্রাণের জোর। এত বড় একটা সংগঠন, এত বড় একটা, এখন তো সুশৃঙ্খল, সুবিন্যস্ত, একটি কি বলবো, একটি সত্যি সাজানো গোছানো দৃষ্টিনন্দন একটা আশ্রম এখানে হয়ে উঠছে। এর পেছনে নেপথ্যে যে কত সাধু সন্ন্যাসী এবং অন্য যারা শিষ্য এবং অন্য সমর্থক, সাধারণ মানুষ, কত লোকের শক্তি যোগ করলে এটা যে হয়,
এবং কারা এটা যোগ করতে পারে সেটা ভেবে আমরা কিন্তু ঢুকেই শ্রদ্ধাবনত হয়ে যাই, আমরা যারা বাইরের লোক। এই কথাটা প্রথম বলে দিলাম, কারণ এই কথাটা না বললে আমার মনটা শান্ত হচ্ছিল না। আমাকে যেটা নিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে রোল অফ রামকৃষ্ণ মিশন ইন ডিসেমিনেশন অফ এডুকেশন ফর অল। আমাদের মহারাজ অসাধারণ একটি বক্তৃতা দিলেন, তারপরে আমাদের চুপ করে থাকাই ভালো। তিনি প্রায় সবটাই বলেছেন, তবু আমি আশেপাশে থেকে একটু কথা বলি। এডুকেশন ফর অল এইটা রামকৃষ্ণ মিশনের চিন্তায় কবে থেকে আছে আমি একটু পরে বলবো, আপনারা তো সবাই জানেন, অন্যরা আছেন বলে একটু বলতে হবে। এডুকেশন ফর অল এটা কিন্তু পৃথিবীর নীতি ছিল না, এখনো কোনো দেশের এটা নীতি না। এডুকেশন ফর সিলেক্টেড ফিউ এইটা এখনো অনেক দেশের নীতি। এডুকেশন ফর সিলেক্টেড ফিউ মানে নির্বাচিত অল্প কিছু মানুষের জন্য শিক্ষা, এইটাই ছিল নীতি। ওয়ার্ল্ড ব্যাংক একসময় এটার পক্ষে লিখেছেন, বলেছেন শিক্ষা দিয়ে লাভ নেই, শিক্ষার কোনো নেই, শিক্ষার ফলে তো উৎপাদন বাড়ে না, শিক্ষার ফলে চাষবাস বাড়ছে এরকম কোনো প্রমাণ নেই। ওয়ার্ল্ড ব্যাংক লিখেছিলেন একসময় তাদের পলিসি স্টেটমেন্টে। এই এডুকেশন ফর অল এবং এর সঙ্গে আরেকটা কথা যোগ হয়েছিল, লাইফ লং এডুকেশন ফর অল, অর্থাৎ আজীবন কথা তো হয় না, আমরণ শিক্ষা সকলের জন্য। এইটা পৃথিবীর নীতি হয়েছে 1990 সালে। এটা জোর করে নীতি করতে হয়েছে ইউনেস্কো, তারপরে ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, সব আন্তর্জাতিক সব মিলে প্রতিষ্ঠান এবং অনেক শিক্ষিত মানুষ মিলে থাইল্যান্ডের জমতেইন শহরে এই নীতি নিলেন। নিয়ে সবগুলি দেশকে বলা হলো এই নীতির প্রয়োগ করো, ভারতকেও বলা হলো যে তোমরা এই নীতির প্রয়োগ করো। অনেক দেশ এই নীতির প্রয়োগ করবে বলে আন্তর্জাতিক সমিতিকে নিশ্চয়তা দিয়েছে, আমাদের দেশও দিয়েছে। লাইফ লং এডুকেশন ফর অল তারপর থেকে পৃথিবীর অন্তত কাগজে কলমে এটা শিক্ষা নীতি। আমাদের দেশে কি অবস্থা? আমাদের দেশে কি লাইফ লং এডুকেশন ফর অল হয়েছে? হয়নি। এখনো সরকারের হিসেবে আমাদের দেশে 27 কোটি মানুষ নিরক্ষর, আর যারা বয়স্ক শিক্ষার কাজ করেন, যারা আরো সুনির্দিষ্টভাবে বোঝেন এবং যাদের কাছে সাক্ষরতার মান শুধু নাম সই করা বা একটা লাইন পড়তে পারা নয়, জীবনের সর্বক্ষেত্রে যেখানে যেখানে লেখাপড়ার দরকার সেখানে লেখাপড়ার প্রয়োগ করতে পারার ক্ষমতাটা হচ্ছে সাক্ষরতা। এই মান ধরলে আমাদের দেশে এখনো 50 কোটি বয়স্ক মানুষ নিরক্ষর। ফলে এডুকেশন ফর অল আমাদের দেশে কার্যত হয়নি। আমাদের দেশে এই আশ্রমে যে ছাত্ররা এসেছে তারা লেখাপড়া শিখেছে, কিন্তু আমরা যদি গ্রামের পেছনে যাই আমরা অনেক লোক পাবো যারা লেখাপড়া জানে না, নিরক্ষর। তাদের জন্য এডুকেশন ফর অল হয়নি। এডুকেশন ফর সিলেক্টেড ফিউ এখনো শুধু আমাদের দেশ না, অনেক দেশের দুর্ভাগ্যক্রমের নীতি। কোনো দেশের যারা পয়সা দেবে তারা শিখতে পাবে, এটা নীতি। আর আমাদের দেশে আমরা একজন ইঞ্জিনিয়ারের পিছনে যে টাকা খরচ করি, একটা ইঞ্জিনিয়ার হওয়ার দরকার, ইঞ্জিনিয়ার অবশ্যই হবে, তাদের ছাড়া বাড়িঘর দুয়ার হবে না। কিন্তু একজন ইঞ্জিনিয়ারের পিছনে আমরা যত টাকা খরচ করি তার 1000 ভাগের 1 ভাগ টাকাও খরচ করি না একজন নিরক্ষর মানুষের জন্য। এটা শুধু আজকে নয়, স্বাধীনতার পরে আমরা, মহারাজ বলে গেছেন, আমাদের 12% লিটারেসি রেট নিয়ে আমরা স্বাধীন হই। ওটা 12 to 14-15 এর মাঝামাঝি কোনো একটা জায়গায় ছিল। 47-এর সেন্সাস হয়নি, 51-এর সেন্সাস হয়েছে, ফলে এটা নিয়ে একটু মতভেদ আছে। তারপরে দেশ ভেঙে টেঙে
ওই হিসেবটা কারেক্টলি বের করা একটু মুশকিল, কিন্তু তারপর থেকে 5টা পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে আমাদের দেশে নিরক্ষর মানুষদের ভালো করে লেখাপড়া শেখানোর কোনো সুবন্দোবস্ত ছিল না। প্রতাপচন্দ্র যখন মন্ত্রী হলেন তিনি প্রথম একটা জোর জবরদস্তি করলেন। তার পিছনেও রামকৃষ্ণ মিশন আছে, তার পিছনে আমাদের চিন্তা টিন্তা আছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমাদের দেশে কিছু নির্বাচিত মানুষের জন্য, মধ্যবিত্তের জন্য শিক্ষা। স্বামীজি বর্তমান ভারতে যে তালিকা দিয়েছেন শেষের দিকে, সেই মানুষদের জন্য শিক্ষার ব্যবস্থা আমাদের দেশে হয়নি, এখনো হয়নি। ফলে এডুকেশন, লাইফ লং এডুকেশন ফর অল, এটা আমাদের, আমরা বলি কিন্তু এটা আমাদের দেশে হয়নি। এটা আমার থেকে আপনারা অনেক ভালো জানেন, আপনারা সমাজের ভিতরে ঢুকে ঢুকে কাজ করেন, এবং এটা দেখে অস্থির হয়ে গেছিলেন অখণ্ডানন্দজি, এটা দেখে খানিকটা অস্থির হয়ে গেছিলেন স্বামীজিও, অস্থির। স্বামীজির রামকৃষ্ণ মিশনের মহারাজ পড়লেন, আমি এই ডিক্লারেশনটা আপনারা সবাই পড়েছেন, এটা মন দিয়ে সকলের ভালো করে পড়া উচিত। উনি 1897-এ লিখছেন, যখন রামকৃষ্ণ মিশন গঠিত হচ্ছে, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক, দেখুন ফার্স্ট টাস্ক বললেই হতো, কিন্তু বলছেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক, প্রথম এবং মুখ্যতম কাজ হচ্ছে ইন ইন্ডিয়া ইজ দ্য প্রোপাগেশন অফ এডুকেশন অ্যান্ড স্পিরিচুয়ালিটি অ্যামং দ্য মাসেস, অ্যামং দ্য মাসেস, সকলের জন্য মাসেস। উনি কিন্তু সিলেক্টেড ফিউ বলছেন না, বলছেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, মানে এটাই প্রথম করতে হবে। যারা গ্রাম উন্নয়নের কাজ করতে যান তারা বিপদে পড়েন, কি আগে করব? উপার্জনের ব্যবস্থা করব, কৃষির উন্নতি করব, না রাস্তাঘাট করব, কি করব আমরা আগে? স্বামীজি বলে গেছেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাস্ক ইজ প্রোপাগেশন অফ এডুকেশন। এটা রামকৃষ্ণ মিশনেরও নীতি। এবং অ্যান্ড স্পিরিচুয়ালিটিটা উনি খুব সংক্ষেপে একবার নিবেদিতাকে বলেছেন, স্পিরিচুয়ালিটি হচ্ছে মনুষ্যত্ব আনয়ন, প্রেমটাকে একটু বড় করা, সেবা কর্মটাকে একটু বড় করা, এগুলো বলছেন নতুন নতুন ভাব দাও। এগুলো তো আপনারা জানেনই, সাধুদের জন্য না বলে আমি পিছনের লোকদের জন্য বলি। হ্যাঁ, এগুলো স্বামীজি বলেছিলেন, এটা হয়নি আমাদের দেশে। উনি কত সালে বলেছিলেন? 1897-এ, যাবৎ বাঁচি তাবৎ শিখি ঠাকুরের কথা। যাবৎ বাঁচি তাবৎ শিখি, ঠাকুর যখন এই কথাটা বলছেন তখন উনি একটা সত্য উচ্চারণ করছেন, এটা ডাইরেকশন না, কিন্তু এর পেছনে একটা ডাইরেকশনও আছে। তুমি যাবৎ বাঁচো তাবৎ শেখো, এই সত্য উচ্চারণটার পেছনে এই আদেশটাও আছে, যাবৎ বাঁচো তাবৎ শেখো। মানুষ না শিখে বাঁচতে পারে না, আপনি প্রতি মুহূর্ত আপনাকে শিখতেই হবে, এমনভাবে মানুষ যন্ত্রটা তৈরি হয়েছে। তার চক্ষু, কান, মন, মস্তিষ্ক, স্পর্শেন্দ্রিয়, সে যতদিন বাঁচবে তাকে শিখতেই হবে। চোখ চলে গেলেও মানুষ শিখতে পারে, শ্রবণ শক্তি চলে গেলেও মানুষ শিখতে পারে এবং শেখাতেও পারে মানুষকে। ফলে এই যে একটা পরম সত্য, যাবৎ বাঁচি তাবৎ শিখি, এটা কিন্তু আমাদের ঠাকুর অনেক আগে বলে গেছেন, এবং এটাকে অনুজ্ঞা আকারে, আদেশ আকারে নিয়ে আসছে 1990-তে এডুকেশন ফর অল বলে, লাইফ লং এডুকেশন ফর অল। অল বলতে স্বামীজি বলে গেছেন মাসেস, অর্থাৎ 1990 সালে যে আন্তর্জাতিক বিধি তৈরি হলো সেটা রামকৃষ্ণ মিশনের ঘরে তৈরি হয়েছে 1890-তেই। এটা আমাদের একটু শ্লাঘা করার জন্য বলছি না, এটা এই জন্য বলছি যে
এই নতুন পলিসিটা কিন্তু ঠিক আছে, নতুন পলিসিটাকে আমরা বেঠিক বলতে পারি না। হ্যাঁ, কারণ স্বামীজি এই কথা বলে গেছেন, ঠাকুর এই কথা বলে গেছেন, এবং দুঃখের সঙ্গে এটা আমাদের ভাবতে হবে যে আমাদের দেশে এটার কিন্তু রূপায়ণ হয়নি। এটা রূপায়ণ হয়নি। এখন আরেকটা কথা বলছেন স্বামীজি, সেটা একটু এখানে বলে দিই। স্বামীজি তো স্পিরিচুয়ালিটির কথা বলছেন, পরক্ষণেই বলছেন যে খাবার না দিলে স্পিরিচুয়ালিটি হবে না, খেতে দিতে হবে। খাবার ছাড়া স্পিরিচুয়ালিটি হবে না, এটা তো ঠাকুরেরই কথা, খালি পেটে ধর্ম হয় না। আচ্ছা, এখন আমরা খুব সুনির্দিষ্টভাবে বুঝি, মহারাজ বলে গেছেন সমস্ত ভারতের কথা। আমি জানি না ভারতের সমস্ত রামকৃষ্ণ মিশনের কাজকর্ম সম্পর্কে, আমার জানা নেই। হ্যাঁ, জানা অসম্ভব, আমাদের পক্ষে জানা অসম্ভব, বাইরের লোক এমনকি ভিতরের লোকদের পক্ষেও জানা অসম্ভব। আমি তো এতদিন ধরে বসেছিলাম, 2000 সালে একটা হিসেব দেখেছিলাম, আমাদের দেশে 152টা শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশন আছে। একটু আগে ভানু মহারাজ বললেন 320টা হয়ে গেছে। 320টা মঠ ও মিশন যদি নানা রকম উদ্ভাবনী কাজ করতে থাকে চতুর্দিকে, আমি জানি না, আমার মাস্টারমশাই শঙ্করী বাবুর মতো আরও 2-3টে লোক দরকার, যারা এটাকে নিয়ে লিখে হয়তো একটা কিছু দাঁড় করাতে পারেন, যাতে সবাই বুঝতে পারে। এটা বলাও সম্ভব না, একটা ছোট্ট বক্তৃতায় কেউ বলতে পারবে না। একটা আমি এই প্রসঙ্গটা নিয়ে ভেবেছি এখানে আসবার আগে, যে আমি কি চাই বলবো সাধুদের সামনে, ওখানে মিশনের লোকদের সামনে কি বলবো আমি। তো আমি চেষ্টা করেছি একটা সুতো ধরে এগোতে, একটা ছোট্ট সুতো ধরে। সেটা তো অনেকটা স্বামীজি বলে দিয়েছেন, আমি তার মধ্যে থেকে একটু আরো বলি। 1890 সাল যদি আমরা ধরি, 1890 সালে স্বামীজি মোটামুটি কাজ করতে শুরু করেছেন। 1890 সালের কাছাকাছি সময় আমাদের খুব বড় ধর্মীয় সংগঠন হচ্ছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের শশীপদ বন্দ্যোপাধ্যায় বলে এক ভদ্রলোক ছিলেন। তিনি আলমবাজারে ঠিক আগে, দক্ষিণেশ্বরের ঠিক আগে একটা শ্রমিক বিদ্যাপীঠ করেছিলেন। শ্রমিক বিদ্যাপীঠ এবং মেয়েদের একটা, যারা বিধবা মেয়ে পরিবারে আশ্রয় পাচ্ছে না, তাদেরকে উনি একজোট করে তাদেরকে সেলাই টেলাই এবং অন্য কিছু শেখাতেন, যাতে ওরা কিছু উপার্জন করতে পারে। আমাদের স্বামীজি এটা জানতেন ভালো করে, এদের সাহায্য করতেন। এমনকি বিদেশে গিয়ে প্রথম যে উনি সামান্য একটু টাকা উপার্জন করতে পেরেছিলেন, তার কিছু টাকা ওদেরকে পাঠিয়েছেন। এটা আমি পড়েছি, কোথায় পড়েছি এখন মনে করতে পারছি না, কিন্তু এটা কেউ বললে আমি খুঁজে বের করে দিতে পারবো। দুভাগে টাকাটা পাঠিয়েছিলেন, কিছুটা মিশনকে পাঠিয়েছিলেন, কিছুটা শশীপদ বন্দ্যোপাধ্যায়ের ওই উদ্যোগ, যেখানে নিরাশ্রয় মেয়েদের উনি আশ্রয় দিয়ে লেখাপড়া শেখাচ্ছেন অনেক সমস্যার মধ্যে, শ্রমিকদের জন্য বিদ্যাপীঠ করেছেন, সেটাতে উনি দান করেছেন সামান্য টাকা। তখন ওনার টাকা পয়সা নেই, অনেক কষ্টে বিদেশে আছেন, সেটা আপনারা সবাই জানেন। এটা থেকে আমরা একটা প্রবণতা বুঝতে পেরে যাই, এই রামকৃষ্ণ মিশনের সাধুদের প্রবণতা, প্রেম, সব বুঝতে পেরে যাই। অখণ্ডানন্দজির কথা বলেছেন স্বামীজি। অখণ্ডানন্দজির মতো আগুন, অনেকগুলো আগুন আছে আপনাদের, কল্যাণানন্দজি, অখণ্ডানন্দজি, একটা সাংঘাতিক আগুন। ওনার যে কি সাহস, কি দূরদৃষ্টি, কি ভালোবাসায় সমুদ্র পরিমাণ। অখণ্ডানন্দজি প্রথম যখন শিশুদের নিয়ে স্কুলটা করলেন, ওটা একটা নন ফর্মাল স্কুল। উনি গ্রামে গ্রামে গিয়ে বাচ্চা ধরে নিয়ে আসতেন, স্কুল করতেন, তাদেরকে রাখার ব্যবস্থা করেছিলেন। ওটা একটা নন ফর্মাল স্কুল। কেন করেছিলেন? এই যে স্বামীজি কেন শিক্ষা 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 বলছেন বারবার, স্বামীজি যখন ওই কথাগুলি বলছেন,
তখন আমাদের দেশে মেয়েদের শিক্ষার হার হচ্ছে 0.5%। 200টি মেয়ের মধ্যে একটি মেয়ে মাত্র লেখাপড়া জানে। এটা 1872 লিটারেসি রেট। এবং ছেলেদের লিটারেসি রেট হচ্ছে 3.2%। স্বামীজি তার জীবৎকালে মেয়েদের রেটটা 1%-এ পৌঁছতে দেখতে পাননি। তিনি যখন গেছেন ততদিন পর্যন্ত মেয়েদের লিটারেসি রেট 1%ও হয়নি, 0.6%। 5.4% হচ্ছে 1901-এ লিটারেসি রেট অফ ইন্ডিয়া, সব ছেলে মেয়ে মিলে। কি অবস্থা! সেই জন্য যেখানে পেয়েছেন অখণ্ডানন্দজি ধরে নিয়ে এসছেন লেখাপড়া শেখাও। সেটাই হয়েছে প্রথম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ। ধরে এনে লেখাপড়া শেখাও। এটার পরের আমরা চলে আসব পাথুরিয়া ঘাটাতে। পাথুরিয়া ঘাটার বৃত্তান্ত আপনারা জানেন। আমাদের লোকেশ্বরানন্দজি এবং অন্য সাধুরা, সকলের নাম আমার মনে নেই, আমার মনে হয় প্রভানন্দজি এবং অশোক্তানন্দজি তখন বোধহয় ছাত্র হবে। ওরা সবাই মিলে একটা সামান্য ঘরে, ওরা একসঙ্গে তো বাস করতেনই, এবং গিয়ে রামবাগান বস্তিতে একটা প্রথম বয়স্ক শিক্ষা কেন্দ্র খুললেন। অর্থাৎ যারা স্কুলে, কলেজে, প্রেসিডেন্সি কলেজে বা হিন্দু স্কুলে, হেয়ার স্কুলে পড়তে আসছে, তাদের বাইরে আমরা যাব, ওই অনাথ আতুরজনের মধ্যে যাব। এডুকেশন ফর অল প্রোগ্রাম। দেখুন, যেখানে যেখানে রামকৃষ্ণ মিশনের সাধুরা কাজ করার চেষ্টা করছে, সেখানে কিন্তু এমন লোককে ধরছে যার কাছে শিক্ষা পৌঁছচ্ছে না, তাকে গিয়ে ধরছে। ওই বর্তমান ভারতে স্বামীজির যে তালিকা, সেই লোকগুলিকে গিয়ে ধরছে। এবং এটাই পরে বাড়লো নরেন্দ্রপুরে। আচ্ছা, মাঝখানে কি কেউ চেষ্টা করেনি? হ্যাঁ, চেষ্টা হয়েছে। মাঝখানে চেষ্টা হয়েছে শিবনাথ শাস্ত্রীকে, আপনারা তো শিবনাথ শাস্ত্রীকে সবাই জানেন। শিবনাথ শাস্ত্রী দেহ রেখেছেন 1919 সালে। 1911 সালে যখন আমাদের একটা সেন্সাস হলো, তখন শিবনাথ শাস্ত্রী মশাই ব্রাহ্ম সমাজের যারা তরুণ যুবক, তাদেরকে বললেন যে আমাদের দেশে সেই বছর মেয়েদের লিটারেসি রেট 1% হয়েছে। 1911-তে আমাদের মেয়েদের লিটারেসি রেট 0 বাদ দিয়ে 1% হলো। শিবনাথ শাস্ত্রী মশাই বললেন মেয়েদের লিটারেসি রেট 1% এবং ছেলেদের লিটারেসি রেট 10%। ফলে এই দেশ আমরা কি করব? এই অশিক্ষা নিয়ে আমরা কোথায় এগোবো? উনি খুব একটা আবেগপূর্ণ ভাষণ দিলেন। বঙ্গীয় হিত সাধনী মণ্ডলী তৈরি হলো। বঙ্গীয় হিত সাধনী মণ্ডলী তৈরি হলো ব্রাহ্ম সমাজের ছেলেদের উদ্যোগে। সেটাকে আমরা বেঙ্গল সোশ্যাল সার্ভিস লীগ বলতাম। সেটা অনেকদিন কাজ করেছে, এখন আর সেটা কাজ করছে না। নানা রকম বাড়িটা আছে। দ্বিজেন্দ্রনাথ মৈত্র বলে একজন ডাক্তার ছিলেন কলকাতায়, তিনি ছিলেন তার মেরুদণ্ড স্বরূপ। তারপরে তার ছেলেকে আমরা দেখেছি সত্যেন্দ্র মৈত্র। এরা কাজ করেছেন। ওরা ধরুন আপনি 1920 সাল থেকে, রবীন্দ্রনাথ ছিলেন এই সংগঠনের সভাপতি, এরা কিছুটা কাজ করেছেন। বিশ্বভারতীও কাজ করেছেন 1921 থেকে, যখন এলমহার্স্টের টাকাটা এলো। বিশ্বভারতী 8-10টা বয়স্ক শিক্ষা কেন্দ্র ছিল, গরিব মানুষের মধ্যে গিয়ে কাজ করার চেষ্টা করেছে। কিন্তু আর বেশি এগোলো না। এরপর আমরা পেলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যে সমস্ত কাজ হলো, নানা রকমের কাজ। যে মেয়েরা স্কুলে আসে না তাদের জন্য শিক্ষায়তন, যে শিশুরা স্কুলে পড়বে তাদের জন্য শিশু শিক্ষা কেন্দ্র। শিশু শিক্ষা কেন্দ্র নিয়েই কিন্তু নিবেদিতার কাজ ছিল প্রথম বয়সে। তিনি স্বামীজির সঙ্গে দেখা হওয়ার আগে তিনি শিশু শিক্ষা কেন্দ্র নিয়ে কাজ করেছিলেন, এবং তার অরিজিনাল অনেক লেখা আছে এই ব্যাপারে, এবং সেগুলো অত্যন্ত মূল্যবান লেখা।
এখন সেই শিশু শিক্ষা কেন্দ্রের কাজ করলেন। এখানে বয়স্ক শিক্ষা কেন্দ্র হলো, নানা রকম ট্রেনিং হলো, গ্রাম উন্নয়নের প্রোগ্রামগুলি যুক্ত হলো, অজস্র প্রোগ্রাম আমি নরেন্দ্রপুরের দেখেছি। এখন আর বলবার সময় নেই, কিন্তু নরেন্দ্রপুর এ ব্যাপারে একটা বিপ্লব করে ফেলেছিলেন আমাদের দেশে। গত 100 বছরে কেউ যদি ঝাঁপিয়ে পড়ে এই মানুষদের জন্য কাজ করে থাকে, সেটা হচ্ছে নরেন্দ্রপুর। নরেন্দ্রপুর একটা বিরাট বড় কাজ করেছিলেন এবং সংগঠিতভাবে গোছালোভাবে কাজ করেছিলেন। নরেন্দ্রপুরের যে সাধুরা, এদেরকে অনেক কেউ লেখেনি, বলে উনি কোথাও, আমি ঠিক জানি না, নিজেরা লিখেছেন। লোকেশ্বরানন্দজি, প্রভানন্দজি, অশোক্তানন্দজি, আমাদের এখানে আছেন প্রাণানন্দজি এবং শিব শঙ্কর চক্রবর্তী। এরা একেবারে হাতির বলে কাজ করেছেন এক সময় নরেন্দ্রপুরে, সত্যি ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষদের জন্য। এটা আমি একটু অগোছালো হয়ে গেল আমার বলাটা, কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে পৃথিবীর যে নীতি, সেই নীতি রামকৃষ্ণ মিশনের অন্তরেই প্রথম প্রকাশিত হয়েছিল এবং সেই নীতির প্রয়োগ এদেশে অনেকেই করেছেন। অনেকগুলি অর্গানাইজেশনের কথা স্বামীজি বলেছেন। আমাদের বললাম তো 2-1টা অর্গানাইজেশন বড়ভাবে খুব পারঙ্গমভাবে সেই নীতির প্রয়োগও শ্রীরামকৃষ্ণ মিশনই করেছেন। এইটুকু আমি বললাম, আপনাদেরকে আমি প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, এই বলে আজ শেষ করছি। ডক্টর ভট্টাচার্যকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা এবং সম্মান। এখন বক্তব্য রাখবেন স্বামী আত্মশ্রদ্ধানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন কানপুর। মহারাজকে অনুরোধ করছি তাঁর বক্তব্য রাখার জন্য। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। My pranams to revered Suviranji Maharaj, who is not on the stage, will be back very soon. My pranams to revered Swami Jyotirupanji Maharaj and all other senior monks, and love and best wishes to others, and to Swami Shuddhidaranji and Prananji Maharaj. And also just now we heard a beautiful speech giving a very insightful and very informative overview of literacy in India and the role of Ramakrishna Mission in carrying this mission further. It's great joy to be here in this, though it was called Kieta Dharma Sabha, kintu eta to Gyan Sabha. We are having a shower of jnana, knowledge, and such showers are very necessary. We need to be always aware of the higher aspects of life, of situations of life, and Jnana Sabha like this plays a great role. Swami Prananandaji, when he spoke about, when he was giving the introduction and welcome, he recalled the earlier secretaries and monks who have contributed to this and who are pioneers of starting this
institution. I also feel that we should remember them with due respect. Running an institution which is 100 years old and now flourishing speaks very high of the great work, the hard work, the great foundation those people have laid here. Swami Vivekananda said that if you can put into practice only just 5 ideas, you are more educated than somebody who knows a whole library by heart. So here are some people who tried to put into practice those ideas. Whether it was 1 idea or 2 ideas or 5 ideas, the point was that they were all people who had put into practice what they heard from Swamiji's or teachings from Sri Ramakrishna and Swamiji. The Ramakrishna Mission as an educational pioneer is now well known. We have, as per the general report, more than 500 institutions across India, in fact outside India also, in Singapore and Fiji particularly. And these institutions of so many types. We have, beginning with the university and a number of colleges and residential schools, day schools, primary schools, work in the tribal area, and of late we have also, for last 10 years or more, another very informal but very important activity, that is Gadadhar Abhyudaya Prakalpa, which is to the children coming from very poorer sections of society. And in very informal way, many ashramas, I think some 30 or 40 units in India are going on. So all these activities, just now we heard two learned talks on how Ramakrishna Mission has contributed. So all these activities emerge from something. What is that something? They emerge from the life and the teaching and the vision and the concern of Ramakrishna Vivekananda. It is therefore very necessary for us to dwell upon the philosophy, the psychology, the idea behind this massive work that is happening across India. Education is a subject which is discussed by various people, very academic subject also it can be. People have a word body on education is there. Then there is the educational council, government level and elsewhere. What we are discussing here is education from a very, let us call it a touchable point of view, that how I can feel connected with education. I would particularly address to the young people who are here sitting, boys and girls, who are part of a historic event. As you grow, my young friends, you will see that you will recall that we attended this event, the 100th year of this ashram. And these ideas, I'm sure, will play a very important role in your life also. So what is that psychology and philosophy of education? Swami Vivekananda, around UNESCO as one of the educationists. Earlier from India, Sri Aurobindo and Rabindranath Tagore were recognized as educationists. But thanks to the efforts made by some scholars, Swamiji's contribution to education was brought to the notice of UNESCO, and they also, they have recognized Swamiji also as one of the educationists whose thinking, whose thoughts, whose ideals of education are of a very high standard which we can learn from. And Swami Vivekananda spoke of education in a very broad sense. He said of education as the manifestation of the perfection already in man.
He said, no one can teach anyone. We all have an inherent perfection. A teacher only helps to remove the obstacles which are there in the manifestation of that perfection already in man. He is only a facilitator. Just as you have a farmer, you have a seed, you sow a seed in the soil, you have the farmer taking care of all the process. He sows the seed, he protects the seed. When it comes up, he gives water, he allows it to be protected, given the sunlight, given the fertilizer, till it becomes a full-fledged tree. In same way the teacher is. He is only taking care of the child's growth from that, like a farmer, like a facilitator. He is allowing that inherent potential of the child to manifest itself. So the education is the manifestation of some power within. Sometimes in 1998, there was a book published from UNESCO which spoke of this. It said that what is education? It is manifesting the potential within, the gift within. So this gift they spoke of as the gift of 4 types in due course. They spoke of that. First they spoke of what is education? Education is learning to do things. Then another pillar they said education is learning to be. Then education is the process of learning how to live with others. And finally, as Sri Ramakrishna said, learning to learn. Learning to learn. These 4 pillars of education UNESCO spoke of years ago. Now if you look at the subject that we have for our discussion, that is education for all, Sarva Shiksha, for everyone. What is this all? Who consists of this all? People are at different levels of education. Some of you may have read the Gospel of Sri Ramakrishna. In the Gospel, right at the beginning, Ramakrishna, Sri Ramakrishna Kathamrita, right at the beginning, Sri Ramakrishna makes a statement. He tells Master Mahashaya that he actually, in that one statement, he has summarized many things. He says that first a person does, suppose he's initiated into the practice of doing Sandhya. So first he does Sandhya, then the Sandhya merges in Gayatri and Gayatri merges in Om. Meaning that first there are rituals. Sandhya means rituals. So you have certain rituals, morning and evening you sit down, you keep some small vessel with water and you sit in certain postures and certain mudras you do. So that is Sandhya. Very regularly morning and sometimes afternoons and night we do Sandhya. And then Sandhya, when it matures, then a person is not interested so much in rituals but in Upasana, in worshipping Gayatri. He just chants Gayatri mantra. And finally, when he has grown into a certain greater state of inner concentration and purity, it merges in Om. It means he is into a deep inner contemplation. In this 3 stages of evolution, he speaks of the growth of a person spiritually speaking. Now if you same example you can take for education also. In education, first we have to provide what just now we discussed by Dr. Bhattacharya, that first we have to provide a sense of empowerment. So you learn the 3 R's. You learn how to read, write and do some little arithmetic. Then now you can add a little of computer literacy also. So first we have to learn to do those things. So there is empowerment. You empower people to not get exploited, to be able to play a meaningful and a very active role in deciding what they want in life. So they go and fill a form, they know how to fill a form,
and they know how to calculate, if they are taken some loan, how to calculate the interest and all those things. So that's the first stage. And it's very, very important. It should reach to more and more people. But as we grow in education, just as we grow in other things, in education also, there is evolution. So as we grow in education, we go deeper. We rise above this and we say, let us see if there are some more things to education. So we become serious about education. We perhaps do a PhD. We go and take up a very scholarly approach to education. We have, to do that, you need certain amount of inner concentration and discipline. Anything requires that, but that particular thing requires more. You have to face various stages of your inner and outer circumstances to do something at that level. So you have risen from a very simple state of getting some 3 R's or empowerment through reading, writing, arithmetic and things like that, to doing a more serious research and a more serious thinking, which is very important. But here, let me recall, in terms of education, recall what Sri Ramakrishna says. He says, think of many of the people who are very learned. Sri Ramakrishna was very forthright and very straight. He said, many of them who are learned, it's good that they're learned, but where their mind is, that's more important. So he gives the example of an eagle. Eagle rises high above in the sky. It can go several meters, kilometers perhaps, up into the sky. It has that power, its wings. But its eyesight is exceptionally sharp. Even at that height, he can just look down and spot a dead piece of rat or a meat and just rush down to take that, a rotten piece of meat. So same way, Sri Ramakrishna says, there are people who are very learned, but their learning is only a means to fulfill their lower desires. So they rush down to just get a little name and fame, a little selfish end. So their education or their learning, their scholarship is not truly evolved or become mature. It is a scholarship without values. Its values are only somehow to attain certain things, which certain financial and other benefits which that scholarship brings. So Sri Ramakrishna speaks of another aspect of education. You may recall when he was a little boy, he came to Kolkata. And his father had passed away, and his brother was taking him around for when his brother Ramkumar used to do puja. So he would observe his brother doing puja, and then after the puja, some rice and green plantain was given. One day when he asked young Ramakrishna, so to say, Gadadhar, to take up education, he said, what for should I take up education? Just for getting some rice and some plantain? Which means his education meant only for earning some things. So he took us, in terms of our understanding of education, one step ahead. He said, a real learned person is one. Sometimes in the Gospel of Sri Ramakrishna, you will read this. If somebody says, oh, Pandit esche, oh, Pandit has come. Then Sri Ramakrishna will ask, acha, Panditer kichu vivek vairagya ache? Which means, does he have those higher values? I feel that education becomes truly mature when a person's character is built. And this is what Sri Ramakrishna and Swami Vivekananda finally teach us, that education should lead us to that state of character building. If you have learning without character, that learning may be misused. After the Second World War, somewhere in Europe, a school had just restarted after the war, and a headmaster of the school sent a circular to his fellow colleagues. And in the note it was written,
My dear colleagues, we have just seen the Second World War. We have seen how some of the most heinous crimes against humanity took place. I have seen very learned doctors coming out with certain injections for poisoning human beings. I have seen architects designing beautiful gas chambers for killing the Jews. I have seen people who are very well-trained nurses, who have the training in that, they're putting to death little infants. So, my dear friends, he wrote, we are not here to make doctors, architects, engineers, nurses, but we are here to make good human beings. This is a message we find in Sri Ramakrishna and Swami Vivekananda's teachings. So yes, we need skill. We need to develop that inner capacity to do things. So skill could be just from handling a pump to writing an account or making a PhD, you write some thesis. All these are skills. But along with the skills, character building must be kept up. This is what we find in Swamiji's teachings on the education. Ramakrishna Mission has been trying to do this at various levels. Especially like, you remember how Swamiji spoke of development of 3 faculties, all the 3 faculties of the human beings. Faculty of thinking, the head, the faculty of feeling, heart, and the faculty of hand, or capacity to do things. So all these faculty or shaktis which are present in us have to be developed in order to become education truly meaningful and truly mature. So we sometimes even don't have even the faculty of doing work also is not well developed. What about thinking? What about feeling? Years ago, happened to hear from the mouth of a professor in IIT. He said, only 10 to 15% of the engineers are employable as engineers, which means they are not employable as engineers. Their capacity to work as engineers itself has not developed, though they have a degree, though they have a certificate. So we have to first of all learn how to do things, and then learn to think of how the larger problems of life can be solved. Larger issues of life. There are people, for instance, there are very advanced countries. In our country, we have one type of problem. Within our country also, we have the elite section, like people, thousands and lakhs of people living in Bombay, in Delhi, in Bangalore, or Madras, or elsewhere, and wherever there's little elite people come. They have the problem of meaninglessness in life, problem of depression, suicidal tendencies. So it means education is not just getting more wealth, more fame, more power, more luxury. Though at some level we need these things. What just now we heard Sri Ramakrishna's statement that khali pete dharma hoy na. Yes, it is very true. But afterwards, our needs get shifted to a different level. Some of you may have read or heard the name of the famous psychologist, Abraham Maslow. Maslow made a pyramid of needs. In a pyramid, you have got the big base, and then it goes high up and up, it becomes little sharp. So what is a pyramid? First, there is a need for looking after our basic needs. Food, clothing, and other needs you can add up to that. Then there is the need for, next he said, there's need for self-respect, for security, for finding a place in society. And then he goes further, he says there is a need for a self-actualization, that even though you have things which are there, but he wants to actualize himself. He wants to be a scientist, he wants to be a sportsman, he wants to be a singer, though if that doesn't happen, then other needs are there, but still he feels a certain sense of vacuum in his life. And finally, there is a need for self-transcendence, going beyond one's ego. Swartha. We have to go beyond our sense of selfishness. In the Karma Yoga lectures,
Swamiji has spoken brilliantly about how a person can truly be happy only by overcoming his selfishness. And this idea of overcoming selfishness should be the one goal which should be taught to the students right from the beginning. First, we often get caught in just giving them knowledge, but along with knowledge, values must be given. And that too also, we find that there is a lot of work that is happening. Ramakrishna Mission has been conducting value education events. Our ashrama in Delhi, for instance, has been doing an extensive work for values. They are running a course which is meant for around 5,000 schools, CBSE schools. And there are other institutions. Almost in every institution we have got an Indian culture kind of subject or value education subject, which means along with education, along with acquisition of knowledge, there should be also this kind of understanding of how to use this knowledge. This is called value education. We use it for the good of others. We use it for the good of society. Swami Vivekananda famously said, "I hold every man a traitor who, having been educated to the cost of others, does not pay least heed to them." Which means, I hold everyone who becomes very selfish as a traitor, who just takes care of his own needs. He forgets about what he has to give back to society, to the family, to elders, to institutions from where he has come. He has become so self-centered, he thinks only of his success. He doesn't think of paying some homage in some way to those who have contributed to his success. So these are a few things about the education for all at different levels. All means inclusive of people who are in the need of this kind of education they don't have literacy, and those who have risen above, and those who have some scholarship, but their need for developing character. I'm not saying that they don't have character, they have. Many of them are very commendable. But this as an ideal must be kept before us. And Swami Vivekananda spoke of how the development of all the three faculties, head, heart and hands, must be taken care of. My many thanks to Swami Prananji for inviting me to share these thoughts with you. My thanks also to the anchor and all the team of sadhus and volunteers who are working to make this celebration successful. Namaste. মহারাজকে প্রণাম জানাই। এখন আজকের অনুষ্ঠানের সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিরানন্দজি মহারাজ বক্তব্য রাখবেন। মহারাজকে অনুরোধ করছি সভাপতির ভাষণের জন্য। नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चे सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। मंचे उपविष्ट आमार अत्यंत स्नेहभाजन এই আশ্রমের সম্পাদক স্বামী প্রাণানন্দজি মহারাজ, আরও রয়েছেন বক্তা হিসেবে এখানে উপস্থিত আমাদের
অদ্বৈত আশ্রম মায়াবতীর বিদ্বান প্রাজ্ঞ অধ্যক্ষ স্বামী শুদ্ধিদানন্দজি রয়েছেন, আমাদের বেদান্ত কেশরী পত্রিকার প্রাক্তন সম্পাদক এবং বর্তমানে রামকৃষ্ণ মিশন কানপুর সেই আশ্রমের সম্পাদক স্বামী আত্মশ্রদ্ধানন্দজি, এবং খুব আনন্দের কথা যে আমাদের মাঝে আজকে এসেছেন ডক্টর রত্নেশ্বর ভট্টাচার্য, যিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রধান অধ্যাপক। এখানে রয়েছেন অত্যন্ত পূজনীয় রামকৃষ্ণ সংঘের প্রবীণ সন্ন্যাসীগণ, রয়েছেন আমার অত্যন্ত স্নেহভাজন এবং প্রীতিভাজন রামকৃষ্ণ সংঘের তরুণ সন্ন্যাসীবৃন্দ। এছাড়াও রয়েছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ। আমি সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, প্রণাম এবং নমস্কার জানাই। আমি কিছু বলবার আগে আমার একটি ব্যক্তিগত শঙ্কার কথা প্রকাশ করতে চাই। আশা করি আপনারা সে অনুমতি দেবেন। শঙ্কাটি হচ্ছে যে উদ্ঘোষক তিনি বললেন সভাপতির ভাষণ, সভাপতিত্ব যিনি করছেন তিনি সভাপতির ভাষণ দেবেন। প্রাণানন্দজি আমাকে সভাপতিত্ব করতে বলেছেন, এখন সভাপতির ভাষণের পালা। এখন বাজে 5:22, এই অনুষ্ঠান শেষ হওয়ার কথা 5:30। তো সভাপতির ভাষণের কথাটা মনে করে আমার একটি বার্নার্ড শো সাহেবের রসিকতার কথা মনে পড়ছে, হিউমার অফ জর্জ বার্নার্ড শো। আমি মনে করি যে এখানে যারা রয়েছেন অনেকেই হয়তো বার্নার্ড শো সাহেবের কথা শুনেছেন, খুব বিখ্যাত ইংরেজি সাহিত্যিক। তো বার্নার্ড শো সাহেবকে নিমন্ত্রণ করা হলো আইনস্টাইন সাহেবের জন্মদিনে। তো আইনস্টাইন সাহেবের জন্মদিন যখন বার্নার্ড শো সাহেবকে ইনভাইট করা হলো, তো তখনকার দিনের নিয়ম ছিল, এখন আছে কিনা জানি না, পাশ্চাত্যে ব্যাংকুয়েট অর্থাৎ ভোজসভা যেটা নৈশভোজ, তাতে একজন সভাপতি হবেন এবং স্বাভাবিকভাবেই যিনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি তাকে সভাপতি করা হতো। তো আইনস্টাইন সাহেবের জন্মদিনে সাহেবকে সভাপতি করা হলো সর্বসম্মতিক্রমে। তারপরে উদ্যোক্তারা বললেন যে এই যে ব্যাংকুয়েট হবে, নৈশভোজ হবে, তার আগে সভাপতির ভাষণ হবে, সভাপতির ভাষণের পরেই নৈশভোজ শুরু হবে। তো তখন সাহেব একটা গল্প বললেন। গল্পটি হচ্ছে যে একটা ক্ষুধিত সিংহ, সেই ক্ষুধিত সিংহ আর শিকার করতে যেতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, ওই গুহাতে আছে অনেক দিন ধরে, সে খেতে পায় না, দুর্বল হয়ে পড়েছে। একদিন রোববারে দেখছে যে একটি খরগোশ ওদিক দিয়ে যাচ্ছে, র্যাবিট। তো যেতেই সিংহটি অনায়াসে ওকে ধরে ফেললো, ধরে বলল যে দেখো, তুমি তো জানো আমি বহুদিন ধরে ক্ষুধার্ত, আর আজ তোমায় যখন আমি পেয়েছি তুমি তো বুঝতেই পারছো কি পরিণাম। তো র্যাবিট অর্থাৎ খরগোশ খুব চালাক হয়, ধূর্ত হয়। ও চিন্তা করে দেখলো যে সিংহের সঙ্গে যুদ্ধ করে বাদানুবাদ করে কোনো লাভ নেই। তো স্বাভাবিকভাবে সে সিংহটিকে বলল, মহারাজ, এ তো অত্যন্ত আনন্দের কথা, আমার বংশ ধন্য হয়ে গেল,
আমি গৌরবান্বিত হলাম যে আজকে কৃপা করে আপনার যে মেনু চার্ট, খাদ্য তালিকা, তার মধ্যে আমায় সংযোজন করছেন। তো সিংহ বলল, বাহ, এ তো বেশ সমঝদার খরগোশ। কিন্তু খরগোশটি বলল, আমি বলেইছিলাম যে খরগোশ একটু চতুর হয়। খরগোশ বলল, মহারাজ, আমার একটা প্রার্থনা আছে। আপনি তো জানেন যাদের নাকি ফাঁসির দণ্ড দেওয়া হয়, ফাঁসিতে চড়ানোর আগে তাদের একটা সুযোগ দেওয়া হয় তার শেষ ইচ্ছার কথা বা শেষ কথা বলবার। তা আপনি এই সুযোগ আমায় দেবেন না? তো সিংহ মহারাজ খুব উদার, তিনি বলেন, নিশ্চয়, তুমি বলো তোমার কি শেষ ইচ্ছা। তো যেই বললো যে শেষ ইচ্ছা বলতে বলল, তো খরগোশটি বলল যে I want you to deliver a presidential address before you eat me up. আপনি আমাকে খাবার আগে একটা সভাপতির ভাষণ দেবেন। ভাষণটি দিলেই আমি প্রস্তুত, আপনি খাবেন আমাকে। তো তখন সিংহ বলল, সভাপতির ভাষণ? ও তো মারাত্মক ব্যাপার। আমি এতদিন অভুক্ত আছি, না হয় আরও কয়েকদিন অভুক্ত থাকবো, কিন্তু সভাপতির ভাষণ দিতে পারবো না। তো সভাপতির ভাষণ খুব সাংঘাতিক মারাত্মক। আর সঙ্গে সঙ্গে আমার আরেকটি শঙ্কার কথাও মনে পড়ছে, যে এক বক্তা বক্তৃতা দিচ্ছে। তো বক্তৃতা দিয়ে যাচ্ছে, কোনো কোনো বক্তা দেখবেন চোখ বুজে বক্তৃতা দেওয়ার অভ্যেস আছে। তো তারপরে যখন ও চোখ খুলেছে, বক্তৃতা শেষ হয়েছে, দেখছে রাত শেষ হয়ে গেছে, সকাল, আর হল পুরো ফাঁকা, দর্শক আসনে একটি লোকও নেই। একটি ছেলে, সে শুধু একটা লাঠি নিয়ে ইতস্তত ঘুরছে। তো তখন ওই ভদ্রলোক বললেন যে, আচ্ছা, কেউই তো নেই, তা আপনি এখানে কেন আছেন? তুমি এখানে কেন আছো? তুমি কি ভাবছো যে আমি চলে গেলে হলটা বন্ধ করবে, কার্পেটগুলো গুটিয়ে রাখবে? বলে, না না না, সেটা আমার কাজ নয়, এটা উদ্যোক্তাদের কাজ। বলে, তাহলে কি তুমি আমাকে, কেউ তোমাকে দায়িত্ব দিয়েছে? আমি যেহেতু অতিথি, আমার ইয়ে করার জন্য, সাহায্য করার জন্য কোনো ব্যাপারে আমাকে? বলে, না না, আপনি তো আমার অতিথি নন, আপনি তো উদ্যোক্তাদের অতিথি, আমার আপনার ব্যাপারে অ্যাবসলিউটলি কোনো রেসপন্সিবিলিটি নেই। বলে, তাহলে সবাই চলে গেল, তুমি লাঠি নিয়ে কষ্ট করে এই সকালবেলায় ঘুরছো? বলছে, আপনাকে মোকাবেলা করার জন্য। তো এই যে অবস্থাটা, আমার শঙ্কা হচ্ছে যে আমার না সেই অবস্থা হয়। তা স্বাভাবিকভাবেই এসছি এত দূর থেকে। প্রাণানন্দজি বহুদিন ধরে আমাকে বলেছেন, এবং আপনারা শুনেছেন যে আমি কত ব্যস্ত থাকি। আমার দিন শুরু হয় ভোর 5টায়, আর শেষ হয় খুব তাড়াতাড়ি হলে রাত 1টায়, কখনো কখনো 2টো 2:30টা। তো তার মধ্যেও আমার ভাই প্রাণানন্দজি, তিনি বারবার আমাকে বলেছেন, আমি ওর উপরোধ অনুরোধ যাই বলুন না কেন, সেটি উপেক্ষা করতে পারিনি, তাই এসছি। কয়েকটি কথা অবশ্যই বলবো। দেখুন, আমাদের যখন সার্ধশতবর্ষ চলছিল স্বামী বিবেকানন্দের, তার ঠিক কিছুদিন আগে, এই 10-12 বছর আগে, হঠাৎ ভারত সরকার ঘোষণা করল একটা স্টার্টলিং অ্যানাউন্সমেন্ট, খুব চমকপ্রদ একটা ঘোষণা। ঘোষণাটি কি? ঘোষণাটি হচ্ছে যে এবারে গান্ধী পিস অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল গান্ধী পিস অ্যাওয়ার্ড, আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার, সেটি দেওয়া হবে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী রঙ্গনাথানন্দকে। কিন্তু আমরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা, আমরা যে কাজ করি তার জন্য আমরা কিছু নিই না, নট ইভেন এ থ্যাংক ইউ, একটা ধন্যবাদও আমরা গ্রহণ করি না, আমরা তার আকাঙ্ক্ষা করি না। তো স্বামী রঙ্গনাথানন্দজি বললেন যে, ক্যান ইউ গিভ মি মোর প্রেশাস অ্যান অ্যাওয়ার্ড দেন স্বামী রঙ্গনাথানন্দ কনফার্ড টু মি বাই মাই গুরু স্বামী শিবানন্দজি মহারাজ। আপনারা কি আমার গুরুদেব স্বামী শিবানন্দজি মহারাজ যে আমাকে নামটি দিয়েছিলেন স্বামী রঙ্গনাথানন্দ, তার চাইতে মূল্যবান কোনো পুরস্কার দিতে পারেন? যদি পারেন আমি অবশ্যই গ্রহণ করব, কিন্তু পারেন না। তাই আমি দুঃখিত, আমি রামকৃষ্ণ সংঘের একজন সন্ন্যাসী হিসেবে এই পুরস্কার গ্রহণ করব না।
তখন ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, এবং অটল বিহারী বাজপেয়ী ব্যক্তিগতভাবে ওর সঙ্গে যোগাযোগ করে বলেছিলেন, আদবানিজিকে পাঠিয়েছিলেন, যিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন, যে মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো যদি সংঘকে দেওয়া হয়, রামকৃষ্ণ মিশনকে দেওয়া হয়, প্রতিষ্ঠানকে দেওয়া হয়, তাহলে কি ওরা গ্রহণ করবেন? রঙ্গনাথানজি বললেন হ্যাঁ, রামকৃষ্ণ মিশনকে যদি দেওয়া হয় অবশ্যই গ্রহণ করব। তা কেউ কেউ বললেন যে আমাদের যে কনস্টিটিউশন, নিয়মকানুন, নিয়মাবলী এই গান্ধী পিস অ্যাওয়ার্ডে, তার মধ্যে এটি নেই, কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার কোনো ব্যবস্থা সেখানে নেই। এবং অটল বিহারী বাজপেয়ীর উদ্যোগে সেই রুলস অ্যামেন্ডেড হলো, পরিবর্তিত হলো, এবং রামকৃষ্ণ মিশন হচ্ছে প্রথম একটি প্রতিষ্ঠান পৃথিবীর মধ্যে যে এই গান্ধী পিস অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল গান্ধী পিস অ্যাওয়ার্ড পেল। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে পিসের সঙ্গে সবসময় চলে শিক্ষা। শিক্ষা ছাড়া পিস হতে পারে না। পিস হ্যাজ নো রুট উইদাউট এডুকেশন, এডুকেশন হ্যাজ নো ফ্রুট উইদাউট পিস। শান্তি ছাড়া শিক্ষার কোনো মূল থাকতে পারে না, শিক্ষার পটভূমি তৈরি হয় না, আর শিক্ষা ছাড়া শান্তি হতেই পারে না। তো স্বাভাবিকভাবে শান্তি এবং শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। তো রামকৃষ্ণ মিশন এই শিক্ষা যে স্বীকৃতি, এডুকেশন ফর অল, আমরা যখন এডুকেশন ফর অল বলি তখন ভারত সরকার অথবা ওয়ার্ল্ড ব্যাংক অথবা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অথবা পশ্চিমবঙ্গ সরকারের যে সর্বজনগ্রাহ্য শিক্ষা বা সর্বশিক্ষা অভিযান, তার কথা অবশ্যই বলি না। আমরা সেই শিক্ষার কথা বলি যে শিক্ষা ইনক্লুসিভ। স্বামীজি বলেছেন, আই ক্যান স্যাক্রিফাইস এভরিথিং ইন মাই লাইফ বাট আই ক্যান স্যাক্রিফাইস ওয়ান ওয়ার্ড অ্যান্ড দ্যাট ইজ ইনক্লুসিভনেস। স্বামীজি বলছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ইন্ডিয়া উইল রাইজ বাট ইট মাস্ট সিট অ্যাট দ্য ফিট অফ শ্রী রামকৃষ্ণ। যখন এ কথা বলছেন তখন কিন্তু এই ইনক্লুসিভনেসের কথা বলছেন। এই ইনক্লুসিভনেসের একটা বিশেষ ভূমিকা এই জায়গায় শিক্ষার ক্ষেত্রে রয়েছে। এবং আমরা কি দেখতে পাই, ওই যে বলল মহুলার কথা, তার আগেও অখণ্ডানন্দজি মহারাজ রাজস্থানে নিজস্ব নিজের ভঙ্গিমায় নিজের ছন্দে অনেক কাজ করেছেন সাধারণ মানুষের জন্য, যারা সবার পিছে সবার নিচে সভারাদের মাঝে, যাদের চোখের জলের হিসেব কেউ কোনো দিন নিলে না, তাদের জন্য উনি কাজ করেছেন আমরা দেখতে পাই। তারপরে আমরা কি দেখতে পাই, মহুলাতে তিনি স্কুল করছেন এবং রামকৃষ্ণ মিশন আনুষ্ঠানিকভাবে স্থাপিত হওয়ার 1 বছর আগে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই রামকৃষ্ণ মিশনের যে অভিযান, এই অভিযান হচ্ছে সর্বশিক্ষা অভিযান, সবার উন্নতির, সবার অভ্যুদয়ের, সর্বোদয়ের অভিযান। এই অভিযান আলোকের অভিযান, এই অভিযান প্রজ্ঞার অভিযান, এই অভিযান বিজ্ঞানের অভিযান, এই অভিযান মানুষের সেবার অভিযান। স্বাভাবিকভাবেই আমাদের একটা কথা মনে রাখতে হবে যে রামকৃষ্ণ মিশন যে ঠাকুর স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করলেন, সেই মিশনটির প্রতিষ্ঠার ইঙ্গিত নিহিত রয়েছে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে। শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? শ্রীরামকৃষ্ণ মানব কল্যাণের জন্য এসেছিলেন, মানবের শিক্ষার জন্য এসেছিলেন। তিনি বলছেন, মানুষকে এত সুন্দর, সহজ, সরল, অথচ ভাবে এত গম্ভীর এবং এত ভাবপূর্ণ একটি কথা, মান যার আছে, হুঁশ যার আছে, সেই মানুষ। আমার মনে আছে, আমি একটা রেসিডেন্সিয়াল স্কুল, আবাসিক বিদ্যালয়ে ছিলাম। তো সেখানে একটি ছাত্র পরীক্ষা দিতে এসছে ভর্তি হওয়ার সময়, ক্লাস 6-এ। তা আমি, ছেলেটি খুব সুন্দর পরীক্ষা দিয়েছে, তা আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম যে দেখো, আমাদের বিদ্যালয়, এই বিদ্যালয়ের চাইতেও তো অনেক ভালো ভালো বিদ্যালয় থাকতে পারে ভারতবর্ষের অন্যান্য জায়গায়, যেমন দেরাদুনে থাকতে পারে, নৈনিতালে থাকতে পারে, দিল্লিতে থাকতে পারে, তা তুমি ওখানে কেন চেষ্টা করছো না? ওই যে পরীক্ষার্থী ক্লাস 5 কি 6-এর, ও আমার একটা অদ্ভুত কথা বলল, জানি না কথাটা শিখিয়ে দেওয়া কেন, হতে পারে শিখিয়ে দেওয়া, তথাপি কথাটি অনন্য। সে কি বলেছিল, ওই কিশোর বলেছিল
আমি মানুষ হতে চাই, তাই এই বিদ্যালয়ে আসতে চাই। I want to be a man in the truest sense of the term. I want to have man-making education. এই জন্য আমি এই বিদ্যালয়ে আসতে চাই। ছেলেটি কয়েক বছর আগে আমাকে ফোন করে বলল যে আমি আইএএসে ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি এবং ছেলে মেয়ে সব মিলিয়ে আমি চতুর্থ স্থান অধিকার করেছি। আমি কয়েকদিন আগে সেই বিদ্যালয়টি পরিদর্শনে গিয়েছিলাম। ছেলেটি জানতে পেরে তার যে আরেক বন্ধু আরেকটি ডিস্ট্রিক্টে, ও নিজেই একটি ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ও তার পাশের ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছে প্রণামী ইত্যাদি দিয়ে যে মহারাজকে বলবে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি এই কারণে। ছেলেটি মানুষ হয়েছে কি আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে মানুষ হওয়ার তাগিদা এটি কিন্তু সবার মধ্যে আছে। মানুষ হওয়ার তাগিদা এটি সবার মধ্যে আছে। আমরা দেখতে পাই যখন আমরা সার্ধশতবর্ষ রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ পালন করছি, উদযাপন করছি, তো আমাদের যে কনক্লুডিং ফাংশন, সেই ফাংশনের সমাপ্তি অধিবেশনে এসেছিলেন বর্তমানে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তখনও তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি আমাদের বললেন যে আমি আপনাদের কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি। যে কি ভিক্ষা? যে আপনারা একটা মানুষ গড়ার কারখানা করুন। তো তারপরে আমরা যখন কথা বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে মানুষ গড়ার কারখানা বলতে আপনি কি বোঝান, উনি বলেছিলেন মূল্যবোধের একটা প্রতিষ্ঠান হোক। আপনারা অনেকেই হয়তো জানেন, সংবাদপত্রে পড়ে থাকবেন, সংবাদপত্রে না পড়লেও যে বৈদ্যুতিক মাধ্যমে জেনে থাকবেন যে তিনি আমাদের যে ইকো পার্ক আছে, ইকো পার্ক হচ্ছে এশিয়ার বিগেস্ট পার্ক, সেই ইকো পার্কের পাশে একটি জমি দেন এবং সেই কমপ্লেক্সটির নাম তিনিই করেন বিবেক তীর্থ, এবং তাতে অনেকগুলো স্ট্রাকচার উঠেছে। সেখানে আমরা একটা অডিটোরিয়াম করেছি, যে আর্ট ইনস্টিটিউট শিকাগো, যে আর্ট ইনস্টিটিউট শিকাগোতে স্বামী বিবেকানন্দ ভাষণ দিয়ে বিখ্যাত হয়েছিলেন, সেই আর্ট ইনস্টিটিউট শিকাগোর আদলে ছোট তার চাইতে, কিন্তু তার আদলে, যেটি ভারতবর্ষে আর কোথাও নেই। আরেকটি আমরা করেছি ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, সেটাই কোর বিল্ডিং। সেখানে অনেক কিছু লেখাপড়া করার, অনেক কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলাম আসতে, উদ্ঘাটন করতে। তিনি আসতে পারেননি কাজের ব্যস্ততায়। তিনি পাঠিয়েছিলেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। 11ই জানুয়ারি তার উদ্বোধন আমরা করেছি। তো মানুষ করার কারখানা, মূল্যবোধের শিক্ষা, স্বামীজি সেই কথাটাই বললেন। স্বামীজি কি বললেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, শুনলে খানিকটা রূপকথার মতো বা গল্পকথার মতো মনে হবে, কিন্তু ঘটনা। আমি কোনো একটি রাজ্যের একজন আমার অত্যন্ত পরিচিত শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি কতগুলো স্লাম এরিয়াতে নাইট স্কুল চালান। তা আমি গিয়েছি সেখানে, ওই মূল্যবোধেরই আলোচনা চক্রের আমি উদ্বোধক, তিনি প্রধান অতিথি। এবং তারপরে যখন ওই সমস্ত হয়ে গেল অনুষ্ঠান, তখন উনি বললেন যে স্বামীজি, আই রান এ ফিউ middle slum in slum area night schools. I run a few night primary schools, and will you like to visit a few? তাই বললাম দেখো আমার গাড়ি নেই, I don't have conveyance. বলল conveyance is no problem, I will arrange your conveyance, I will accompany you, আপনি আসুন। তা আমি গেলাম। তো আমি যাব বলেই হোক আর যে কোনো কারণেই হোক, সে নাইট স্কুলে বাচ্চাদের পড়ানো হচ্ছে। এবং আপনারা জানেন রাজ্যটার নামই বলতে পারি আমি, মহারাষ্ট্র। এবং সেখানে বিশেষ করে মুম্বাই, সেখানে বহু বিহারের লোক আছে, প্রান্তিক লোক। তো ছেলেরাও অনেকেই বিহারের প্রান্তিক ছেলে। আমি যাব বলেই হোক আর যাকে হোক, ওদের বেশ পড়াচ্ছেন যিনি শিক্ষিকা। আর কি পড়াচ্ছেন? ওই যে মেষের গল্প আছে না, মেষ বালকের গল্প, যে মেষ বালক এসছে, তারপরে সেই বালকটা এমনি ঠাট্টা করার জন্য, তামাশা করার জন্য চিৎকার করে উঠছে, বাঘ এসছে, বাঘ এসছে। তো লোকেরা প্রথম দিন গেল, গিয়ে দেখলো বাঘ নেই। দ্বিতীয় দিনে এরকম তামাশা করছে, লোকেরা আবার গেল, গিয়ে দেখলো বাঘ নেই। তৃতীয় দিনে সত্যি সত্যি বাঘ এলো।
কিন্তু লোকেরা গেল না, লোকেরা ভাবলো যে এ তো তামাশা করছে, রোজ যাবার প্রয়োজন কি আছে, তো গেল না। তো যখন গেল না তখন বাঘটি তাকে খেয়ে ফেলে। তো তখন ওই যে যিনি শিক্ষিকা তিনি বলছেন, बच्चों ये आप लोग समझे? कौन कौन बच्चे समझे? तो সবাই হাত তুললো। तो हाथ तुले बोलছে, अच्छा बच्चों इससे आपने क्या सीख लिया? তো ওই ফ্রন্ট বেঞ্চে বসছিল একটা ছেলে, অবশ্যই বিহারের ছেলে বলে মনে হয় আমার। সেই ছেলেটি বলল, मैम हमने ये सीख लिया जो हमेशा झूठ बोलना पड़ेगा, जितना दिन आप झूठ बोलोगे इतना दिन आदमी आपको मदद करने के लिए आएंगे, जिस दिन सच बोलना शुरू करोगे उस दिन आपको बाघ आके खा लेगा। यही सीख लिया। तो स्वाभाविक भावे दिस इज द पिक्चर दैट वी गेट ऑफ मॉडर्न एजुकेशन इवन आफ्टर 100 years of रामकृष्ण विवेकानंद। আর স্বামীজির সময় অবস্থাটা কি ছিল, প্রেক্ষাপটটা কি ছিল? স্বামীজি পরিষ্কার বলছেন নেগেটিভ এডুকেশন, নেতিবাচক শিক্ষা। স্বামীজি পরিষ্কার কি বলছেন? স্বামীজি বলছেন যে দেখো, a child when he goes to the school, the first lesson he gets is his father is a fool. The second lesson he gets is his grandfather was a lunatic. The third lesson he gets is all his teachers are hypocrites. And the fourth lesson he gets is all the scriptures are bundle of lies. এটি সপ্তর্ষির অন্যতম ঋষি বিবেকানন্দের কথা, এটি শিবাবতার বিবেকানন্দের কথা। তো সে তার থেকে অবস্থা কি পাল্টেছে? পাল্টেছে এবং পাল্টায়নি। কোথায় পাল্টেছে? দেখুন, যখন ইনক্লুসিভ এডুকেশনের কথা বলি তখন কিন্তু কোনো সম্প্রদায়ের কথা বলা হচ্ছে না, কোনো বয়সের কথা বলা হচ্ছে না, কোনো বর্গের কথা বলা হচ্ছে না, বা নারী পুরুষের আলাদা করে কিছু কথা বলা হচ্ছে না। ইনক্লুসিভ এডুকেশন ইজ ফর অল। ইনক্লুসিভ কথার মধ্যেই অল কথাটা আছে, এবং রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ বিবেকানন্দ সেই ইনক্লুসিভ এডুকেশনটি দিতে এসেছিলেন। 1964 সালে একটি ঘটনা হলো। ঘটনাটি কি? 1964 সালে হলিউডের কাছে, পেট্রোল পাম্পের কাছে দেখা গেল একটা গাছ, সেই গাছে একটি 19 বর্ষীয়া মেয়ে, সেই 19 বর্ষীয়া মেয়েটির নাম হচ্ছে ন্যান্সি লুই মুর। এ হচ্ছে 19 বর্ষীয়া মেয়ে। সেই 19 বর্ষীয়া মেয়েটি ঝুলে আছে, তার পুরো শরীর দগ্ধ। পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে সে সারা শরীরে লাগায় এবং অনুমান করা হয় সেই অগ্নি প্রজ্বলন করে, অগ্নি সংযোগ করে। এবং তারপর আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি যে সেই মেয়েটির সমস্ত শরীর 100% বার্নড। গাছের ডালে কে ঝুলিয়ে দিয়েছে কেউ জানে না। উই আওয়ার্স অফ দ্য মর্নিং, ওই রাত 2:30, 3টে, 3:30 সময় সমস্ত হলিউডের সংবাদপত্রের প্রতিনিধিরা এসে হাজির। সেই মেয়েটি একটি মশাল। কেন মশাল? তার ডান হাতে একটি ফটো আর তার বাঁ হাতে একটি প্ল্যাকার্ড। বাঁ হাতের প্ল্যাকার্ডে কি লেখা আছে? লেখা আছে, হে আমেরিকাবাসী নারী মুক্তি আন্দোলনের নেতৃবৃন্দ, তোমরা যদি সত্যি সত্যি নারী মুক্তি আন্দোলনকে সার্থক করতে চাও তাহলে যে পথে চলছো সেই পথে চললে হবে না। যে পথে তোমরা চলেছ সেই পথে 1000 বছরের মধ্যেও তোমাদের নারী মুক্তি সম্ভব নয়। যদি নারী মুক্তি আন্দোলন তোমরা সত্যি সফল করতে চাও তাহলে প্রাচ্যের এই লোকটির কথা দেখো, তার জীবনী অনুধাবন করো, তার কাছ থেকে শিক্ষা নাও। সেই ফটোটি কার ছিল? সেই ফটোটি ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাই যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শুধু পুরুষের জন্য আসেননি, শুধু নারীর জন্য আসেননি, কোনো সম্প্রদায়ের জন্য আসেননি। আমার একটি কথা খুব ভালো লাগে, কয়েকদিন আগে মারা গেলেন আমার বন্ধু প্রতিম
হসিনুর রহমান, অধ্যাপক হসিনুর রহমান, তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের গবেষক ছিলেন, রামকৃষ্ণ বিবেকানন্দ প্রেমিক ছিলেন। হসিনুর রহমান একটা কথা তার একটি প্রবন্ধে লিখছেন, আমার খুব ভালো লাগে, আমি অনেকবার এই কথাটি পড়েছি, যে ইফ টুমরো somebody asked me who is the most perfect মুসলমান ডিউরিং লাস্ট 200 years, আমায় যদি কেউ প্রশ্ন করে 200 বছরের মধ্যে, বিগত 200 বছরের মধ্যে সবচাইতে যে পারফেক্ট মুসলিম, সেই মুসলিমের নাম কি, আই শ্যাল সে শ্রীরামকৃষ্ণ। আমি বলবো সেই মুসলিমের নাম শ্রীরামকৃষ্ণ। যদি কেউ আমায় প্রশ্ন করে বিগত 200 বছরের মধ্যে পারফেক্ট খ্রিস্টিয়ানটির নাম কি, আমি আবার সেই একই নাম বলবো, শ্রীরামকৃষ্ণ। কেউ যদি আমায় প্রশ্ন করে বিগত 200 বছরের মধ্যে পারফেক্ট হিন্দুর নাম কি, আমি আবার বলবো শ্রীরামকৃষ্ণ। তাই আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই মা শুধু শরতের কথাই বলছেন না, ব্রহ্মজ্ঞ শারদানন্দের মা তিনি অবশ্যই, কিন্তু মা সবাকার মা। ওই যে তুতে ডাকাত আমজাদ, তার কথাও মা বলেননি। এবং এই যে রামকৃষ্ণ বিবেকানন্দের শিক্ষা প্রণালী, এই শিক্ষা প্রণালী শুধু ল্যাবরেটরিতে নয়, এই শিক্ষা প্রণালী শুধু স্কুলে নয়, এই শিক্ষা প্রণালী শুধু বিদ্যালয় অথবা মহাবিদ্যালয়ে নয়। রামকৃষ্ণদেবের শিক্ষা প্রণালী, রামকৃষ্ণদেব নিজেই কি বলেছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি, উই লার্ন অ্যাজ লং অ্যাজ উই লিভ। আমি বলবো যদি আমরা এটাকে উল্টে দিই তাহলেও বোধ হয় একই অর্থ হবে, উই লিভ অ্যাজ লং অ্যাজ উই লার্ন। আমরা ততদিনই বাঁচি যতদিন আমরা শিখি। অতএব এই যে শিক্ষা, এই শিক্ষা সর্বদয়ের শিক্ষা, এই শিক্ষা সমগ্র সমাজের শিক্ষা, এই শিক্ষা ভারতের শিক্ষা, এই শিক্ষা পৃথিবীর শিক্ষা, এবং এই শিক্ষাটাকে আমরা বলবো সর্বদয়ের শিক্ষা, যেখানে সেখানে কোনো প্রক্ষালন নেই, যেখানে ঊর্ধ্বগতির সম্প্রসারণ আছে, যেখানে কোনো প্রত্যাখ্যান নেই, আছে শুধু গ্রহণ, আলিঙ্গন, যেখানে শুধু সহিষ্ণুতাই নেই, রয়েছে গ্রহিষ্ণুতাও। সেই যে শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন, যাকে ইশারুট সাহেব বলছেন, রামকৃষ্ণ ওয়াজ এ প্রফেট অফ হারমোনি। আমি কয়েকদিন আগে অরুণাচল প্রদেশে গিয়েছিলাম, এই গত সপ্তাহে। তো সেখানে ওখানকার যে উপমুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন, এবং আমি বলছিলাম যে কিভাবে আমরা রামকৃষ্ণ মিশন এখানে এসেছি। দেখুন, শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ইচ্ছেতে এই শিক্ষা প্রচার প্রসার হয়ে চলেছে। আমরা শুধু যন্ত্রমাত্র। আমরা ধন্য যে ঠাকুরমা স্বামীজি আমাদের দিকে তাকিয়েছেন, দে হ্যাভ সিন আস। তো ওরা আমায় দেখেছেন, ওরা আমাদের দেখেছেন, এবং তাদের ইচ্ছায় এই শিক্ষার প্রচার প্রসার হচ্ছে। তো অরুণাচলে আমি বলছিলাম যে দেখো অরুণাচলে কিভাবে আমরা শিক্ষার জন্য এসেছিলাম। একটা সুন্দর গল্প আছে। সময় আছে ভানু? না, ভানু কি বলে? আচ্ছা, তা গল্পটি কিরকম? গল্পটি হচ্ছে যে তখন 1962 সাল, চীন ভারতকে আক্রমণ করেছে, যুদ্ধের বিরাম হয়েছে, ভারতবর্ষ বিধ্বস্ত। সেখানকার লোকেদের কনফিডেন্স দেওয়ার জন্য, আত্মপ্রত্যয় দেওয়ার জন্য নেহেরু গিয়েছেন। পণ্ডিত নেহেরু তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি আর ওর সঙ্গে গিয়েছেন তার কন্যা ইন্দিরা গান্ধী। তো জিরো বলে একটি জায়গাতে গিয়েছেন। জিরো হচ্ছে অরুণাচলের যে রাজধানী ইটানগর, তার থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, খুব সুন্দর জায়গা। তো জিরোতে সার্কিট হাউসে উনি আছেন। ওখানকার যে পিএ মানে পলিটিক্যাল এজেন্ট মানে ও প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে সমন্বয় সাধন করে। তিনি এসছেন একটি মিথুন নিয়ে। ওখানকার ইন্ডিজিনিয়াস অ্যানিমেল হচ্ছে মিথুন, জাইগ্যান্টিক অ্যানিমেল। তা মিথুন নিয়ে দাঁড়িয়ে আছেন। নেহেরু সাহেবের যে সেক্রেটারি, উনি বলছেন, দেখো প্রধানমন্ত্রী তো একটা প্রোগ্রাম থেকে এইমাত্র এলেন, ক্লান্ত হয়ে ঘরে গেছেন, এখন তো উনি দেখা করবে না, তুমি দাঁড়িয়ে আছো কেন? বললো, না, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেই যাব। তো প্রধানমন্ত্রী শুনলেন, হি ওয়াজ ভেরি সেন্সিটিভ টু দি ট্রাইবালস। শুনে উনি ঘর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন, বলো আপকো ক্যা বলনা হয় বলিয়ে। তো বলল যে দেখো, আমি তোমাকে মিথুন দিতে এসছি।
প্রেজেন্ট করতে। আমাদের যখন কেউ নিগম মানে ভিভিআইপি আসে, তখন আমরা এই মিথুন দিই, তাকে মিথুন প্রেজেন্ট করি। তা আমি এই মিথুনটা তোমাকে দিতে এসেছি, তো তুমি যদি গ্রহণ করো আমি খুব খুশি হব। তো পণ্ডিতজি গ্রহণ করলেন। তা পণ্ডিতজি গ্রহণ করে পণ্ডিতজি আর ইন্দিরাজি আবার ঘরের ভেতরে ঢুকে গেলেন। হামদিবে দাঁড়িয়ে আছেন আর ও লোকটিও দাঁড়িয়ে আছে। তো ওই লোকটিকে যখন জিজ্ঞেস করছে তুমি কেন দাঁড়িয়ে আছো এখানে, লোকটি বলছে দেখো আমাদের প্রথা অনুসারে ও আবার আমাকে কিছু দেবে, আমি তো একটা উপহার দিলাম, উনি উপহারটা নিলেন, উনি কিন্তু আমাকে একটা উপহার দেবেন, সেইটা তো দিলেন না, তাই ওটা না নিয়ে তো আমি ফেরত যেতে পারবো না। তো দাঁড়িয়ে আছে। আবার নেহেরুজি আইলেন, এসে বলেন বলো বলো কি উপহার চাই। বলে मैं जो बोलूँगा वो आप देंगे, আমি যেটা চাইবো সেটা কি আপনি দেবেন। তো নেহেরুজি বলেন হ্যাঁ হ্যাঁ, ও ভাবছেন যে একজন উপজাতি ট্রাইবাল, সে আর কি চাইতে পারে। তো বলছে নিশ্চয়ই দেব, বলো। आपको बेटी को मैं शादी करना चाहता हूँ। ওর 26টা স্ত্রী আছে, 27th ওয়াইফ হবে ইন্দিরা গান্ধী। ইন্দিরাজি এটা দেখলেন, বেলুড় মঠে এলেন, ভরত মহারাজকে বললেন যে মহারাজ আপনারাই এদের বাঁচাতে পারেন। ইন্দিরাজি ক্ষুব্ধ হননি, শি এনজয়েড দিস অকেশন। তো তারপরে যখন ইন্দিরাজি প্রধানমন্ত্রী হলেন, তিনি ভরত মহারাজ এবং রঙ্গনাথনজিকে ধরে একটি হবে নেফাতে একটি বিদ্যালয় স্থাপন হবে এই সিদ্ধান্ত করালেন। তখন হেডকোয়ার্টার্স থেকে, বেলুড় মঠ থেকে আমাদের সাধু ছিলেন বেলুড় মঠের কেন্দ্র যে শিলংয়ে আছে, ভব্যানন্দজি। তো ভব্যানন্দজি দীর্ঘকাল লন্ডন কেন্দ্রের প্রধান ছিলেন। তো ভব্যানন্দজিকে বেলুড় মঠ থেকে বলা হয়েছে যে হ্যাঁ তুমি তো ওই জেনারেল যারা আছে আর্মি, তাদের অনেকের সঙ্গে পরিচয় আছে, কারোর সঙ্গে গিয়ে তুমি অরুণাচল প্রদেশ, তখন অরুণাচল হয়নি, নেফাতে একটা জায়গা ঠিক করতে পারো যার থেকে আমরা স্কুল তৈরি শুরু করতে পারি। তো তখন উনি বলেন ঠিক আছে। তো জেনারেল শামশের সিং ছিলেন, ওকে বলেন জেনারেল তুমি যখন ফ্রন্টিয়ার এরিয়াতে যাও ম্যাকমোহন লাইনে, তখন আমায় একটু নিয়ে যাবে, আমরা একটা প্রতিষ্ঠান করতে চাই নেফাতে। বললো হ্যাঁ নিয়ে যাব, তবে একটা শর্তটা হচ্ছে আমি 1 ঘন্টা আগে আপনাকে খবর দেব, আপনাকে রেডি থাকতে হবে। বল তাই হবে। তো খবর দিল, ভবানন্দজিকে নিয়ে গেলেন রিফুয়েলিংয়ের জন্য অ্যালং বলে একটা জায়গাতে কপ্টারটা নামে। ওখানে একজন ক্যাপ্টেন আছে, সেই ক্যাপ্টেনকে জেনারেল বললেন যে স্বামীজিকে নিয়ে যাও যেখানে যেতে চান, আমি 1 ঘন্টার মধ্যে ফরওয়ার্ড এরিয়া থেকে ফিরছি, স্বামীজিকে নিয়ে আবার শিলং চলে যাব। তো স্বামীজিকে জিজ্ঞেস করা হলো, ক্যাপ্টেন সাহেব জিজ্ঞেস করলেন যে স্বামীজি আপনি কোথায় কী চান, কোনটা দেখতে চান, কোথায় যেতে চান। বলে আমি এমন একটা ঘরে যেতে চাই যেখানে 14 জেনারেশনেও সাক্ষরতা ঢোকেনি, অ্যাবসলিউট ইলিটারেসি, এরকম একটা ঘরে। তখনকার দিনে নেফাতে ওই ধরনের ঘর পাওয়া খুব কঠিন ছিল না, বিরল ছিল না। তো এয়ার স্ট্রিপের পাশেই পাওয়া গেল। ওখানে গেলেন সেই ক্যাপ্টেন সাহেব ভবানন্দজি। তো ওদের বাড়িগুলো ভেতর থেকে খুব ক্লোজড, বাইরের থেকে ক্লোজড মনে হলো, ভেতরে খুব এরি এবং খুব কমফোর্টেবল। তো ওই বৈঠকখানাতে নিয়ে বসালো। তখন ওই বাড়ির মালিক তাকে জিজ্ঞেস করলেন ভবানন্দজি যে তোমাদের কেউ পড়াশুনো জানে না? বলো না। বল তুমি জানো না? না। তুমি কি করো? বলো আমি মুদির দোকান চালাই। তখন বললো যে স্বামীজি তুমি লাল চা খাবে? লাল চা মানে ওই যেটাকে আমরা ব্ল্যাক টি বলি এখন, সেটাই লাল চা। তো তখন ভবানন্দজি বলে হ্যাঁ খাবো। তো ভেতরে গিয়েছে লাল চা আনতে। তখন ভবানন্দজি দেখছেন একটা ক্যালেন্ডার। তো ফিরে আসার পর বললো দেখো আচ্ছা তুমি তো বললে তোমার বাড়িতে কেউ লেখাপড়া জানে না, অথচ এই ক্যালেন্ডারটা কেন রেখেছ? এই ক্যালেন্ডারটা রাখার কি কারণ আছে? তো তখন ওই লোকটি বলল জানো না, ক্যালেন্ডারটা আমি এই ডেট তারিখ পড়ার জন্য রাখিনি, আমরা কেউ তারিখ পড়তে পারি না বাড়িতে। বলে তারপরেও কেন রেখেছ? বলে তারপরে রেখেছি এই জন্য যে এই যে ফটোটা আছে না, এই ফটোটা আমার খুব পছন্দ। বল ফটোটা কেন পছন্দ? বলে এই লোকটি কে আমি চিনি না, কিন্তু আমরা যেমন কম জামা কাপড় পরি, এই লোকটিও কম জামা কাপড় পরে, মনে হয় কোনো ট্রাইবাল গড, কোনো ট্রাইবালদের ভগবান। দ্যাট ফটোগ্রাফ ওয়াজ অফ শ্রী রামকৃষ্ণ। এবং সেই জন্যই তখন ভব্যানন্দজি আমাদের হেডকোয়ার্টার্সে লিখছেন, আমরা আসার আগেই নেফাতে শ্রীরামকৃষ্ণ এসে হাজির হয়েছেন,
আলগে, এবং এখান থেকেই শুরু হবে আমাদের মিশন, যেটা আজকের দিনে অরুণাচল প্রদেশের মিশন। এবং সবাই জানে যে অরুণাচল প্রদেশের ছেলেরা কত ভালো করছে। আজকে অরুণাচল প্রদেশ রাজ্য আমাদের ছেলেমেয়েরা চালায়। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে কত মন্ত্রী, শিক্ষামন্ত্রী এসেছিলেন, তিনিও আমার ছাত্র। স্পিকার এসেছিলেন লেজিসলেটিভ অ্যাসেম্বলির, তিনিও আমার ছাত্র। হর্টিকালচার মিনিস্টার, এগ্রিকালচার মিনিস্টার, পুরো ব্যুরোক্রেসি আজ। এবং তারা কথা প্রকাশ্যে বলে যে আমরা জঙ্গলে ছিলাম, এই সাধুরা, এই রামকৃষ্ণ মিশনের সাধুরা আমাদের জঙ্গল থেকে নিয়ে এসে মানুষ করেছে। তা এই যে এটি হচ্ছে এডুকেশন, এই এডুকেশনের কথাই স্বামী বিবেকানন্দ বলেছেন, এই এডুকেশনের কথাই শ্রীরামকৃষ্ণ বলেছেন, যে এডুকেশন শুরু হয় জন্মের থেকে। স্বামীজি পরিষ্কার বলেছেন যে দেখো, যখন মানুষ মাতৃগর্ভে থাকে তখন সবাই হাত দুটি জোর করে থাকে ঈশ্বরের প্রতি, তারা যোগীর বেশে প্রার্থনারত থাকে। তারপরে যখন সেই পৃথিবীর স্পর্শ করে মাতৃজঠর থেকে বেরিয়ে আসে, ফ্রান্সই হোক, রাশিয়াই হোক, আমেরিকাই হোক আর ভারতই হোক, কোনো জায়গায় শিশুরা কিন্তু হাসে না, কাঁদে। তার কারণটা কি? স্বামীজি পরিষ্কার করে বলছেন যে তারা সেই সময়ে জাতিস্বর থাকে, জন্ম মুহূর্তে তারা জাতিস্বর থাকে। তারা দেখছে দিস ইজ দি ভেরি ড্যাম গ্রাউন্ড হোয়ার ফ্রম হি গট লট অফ কিক্স ইন দ্য প্রিভিয়াস বার্ডস। সেখানেই আবার ফিরে এসেছে। যোগমায়া এসে তাকে ভুলিয়ে দেয়, হি থিংস গড ইজ ইন হেভেন অ্যান্ড এভরিথিং ইজ রাইট উইথ দ্য ওয়ার্ল্ড। তো স্বাভাবিকভাবেই মনে রাখতে হবে, ওই যে সুতিকাগার, সেখান থেকে শিক্ষা শুরু হচ্ছে, আর সেই শিক্ষার অন্ত হচ্ছে না। মানুষের এই শরীর পাল্টাচ্ছে, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, এগুলো পাল্টাচ্ছে। কিন্তু আবার আমি আসছি, সেটা হয়তোবা সরিষা স্কুলে নয়, হয়তোবা ভারতবর্ষে নয়, কিন্তু পৃথিবীতে আবার আসছি। যতক্ষণ পর্যন্ত আমি নির্বাসনা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি আলোক না দেখতে পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি আলোক না হচ্ছি, আত্মদীপ ভব, এটি না হচ্ছি, ততদিন পর্যন্ত এই যে সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ, জন্ম মৃত্যুর যে সাইকেল, তার মধ্যেই আমি আছি, আমি আবার আসছি। এবং সেই জন্য এই শিক্ষা চলছে, অনাদিকাল থেকে চলছে। কস্মিন্ন ভগব বিজ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি ইতি। যাকে জানলে সব জানা যায়, যাকে পেলে সব পাওয়া যায়, তাই তো বিদ্যা, আর তো সব অবিদ্যা। মাস্টারমশাইকে তো তাই বলছেন, তোমার স্ত্রী কেমন গা? মাস্টারমশাই বলছেন আগে অজ্ঞান। কষাঘাত করছেন শ্রীরামকৃষ্ণ, অজ্ঞান? তুমি কিছু রসায়ন, কিছু অর্থনীতি, কিছু সমাজনীতি, কিছু ইংরেজি সাহিত্য, এগুলো শিখে খুব জ্ঞানী বলে নিজেকে মনে করছো না? তুমি বুঝি খুব জ্ঞানী গা। মাস্টারমশাই ভাববন্ধন খণ্ডন করছেন, মাস্টারমশাই আলোকিত হচ্ছেন, মাস্টারমশাই প্রজ্ঞা পাচ্ছেন, প্রজ্ঞাবান হচ্ছেন। তারপরে একদিন মাস্টারমশাই বলছেন আত্মদীপ ভব, আমি নিজেই আত্মদীপ হয়ে গেছি। তা স্বাভাবিকভাবেই সেই যে সাহেব এসেছিলেন, এসে জিজ্ঞেস করেছিলেন হ্যাভ ইউ সিন গড, মাস্টারমশাইকে মডার্ন ইনস্টিটিউশনে। তো পল ব্রান্ট সাহেব এসে জিজ্ঞেস করেছিলেন হ্যাভ ইউ সিন গড? মাস্টারমশাই বলেছিলেন ডু আই নিড ডিক্লেয়ার ইট অ্যাট দ্য টপ অফ মাই ভয়েস ফ্রম দি টেরেস? আমাকে কি সেটা উদ্ঘোষণা করতে হবে ছাদের তলায়, ছাদের উপরে দাঁড়িয়ে? এটাই হচ্ছে শিক্ষা। আর সেই শিক্ষাতে আমরা এগিয়ে চলেছি, এটা ক্রমবিবর্তমান। স্বামীজি পরিষ্কার বলেছেন এভরি ওয়ান রাইট ফ্রম এ ব্লেড অফ গ্রাস টু এ ম্যান, everyone is marching towards the feet of God, either consciously or unconsciously. সচেতনভাবে হোক আর অবচেতনভাবে হোক, সবাই ঈশ্বরের সেই পাদপদ্মের দিকে এগিয়ে চলেছে। আর somebody will come sooner, somebody will come after getting a few more kicks from the world. কেউ খুব দ্রুত আসবে, কেউ হয়তো আরও কিছু লাথিগুতো খেয়ে আসবে। শ্রীরামকৃষ্ণ বলছেন কেউ অভুক্ত থাকবে না, কেউ সকালে পাবে, কেউ সন্ধ্যাবেলায়। ক্রাইস্ট বলছেন nobody will go without food, nobody will starve, somebody will get it in the morning, somebody in the evening. এটি হচ্ছে শিক্ষার মূল কথা। শিক্ষা হচ্ছে বিইং অ্যান্ড বিকামিং। শিক্ষা কতগুলো ইনফরমেশনের বান্ডল নয়, শিক্ষা কতগুলো প্রথা নয়, শিক্ষা হচ্ছে আমি
শিক্ষার আলোকবর্তিকা হয়ে যাচ্ছি, শিক্ষা ভেতরেই আছে। এবং সেই জন্য শিক্ষার যে প্রধান দুটি কথা, একটি হচ্ছে গ্রোথ, আরেকটি হচ্ছে ডেভেলপমেন্ট, একটি হচ্ছে বৃদ্ধি, আরেকটি বিকাশ। আমি জন্মেছি, আমি জিমনাসিয়ামে যাইনি, আমি স্কুলে ভালো করে পড়াশুনো করিনি, কিন্তু আমি 70 বছর, 80 বছর, 90 বছরের বৃদ্ধ হয়ে গেছি। দিস ইজ গ্রোথ। আমি নার্চার করিনি নিজেকে, কিন্তু তথাপি আমি 90 বছরে পৌঁছে গেছি। এটি হচ্ছে বৃদ্ধি। আর ডেভেলপমেন্ট হচ্ছে আমি আমার বিশেপগুলোকে ভালো করার জন্য, শরীর ভালো করার জন্য শরীর চর্চা করেছি, বিদ্যা চর্চা করেছি, যেটি নাকি পরাবিদ্যা তার চর্চাও করেছি, যা অপরাবিদ্যা তার চর্চাও করেছি। তাহলে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। এবং শিক্ষার মূল কথা হচ্ছে ডেভেলপমেন্ট। তুমি মানুষ হয়ে জন্মেছ, তুমি মানুষ হয়ে জন্মেছ, হে মানুষ, তুমি জেনে রেখো তুমি মূলত ঈশ্বর, তুমি মূলত দেবতা। এই যে ভয়েজ, এই পরিব্রজ্জা, শিক্ষার পরিব্রজ্জা, এই অনন্তকালের শিক্ষার পরিব্রজ্জা হচ্ছে একটি। সেই পরিব্রজ্জায় আমি মানুষ, আমি দেবতা হব, আমি দেবতা, আমি পূর্ণ ব্রহ্ম সনাতন হবে। এটাই হচ্ছে শিক্ষা। আর সব হচ্ছে অশিক্ষা, কোনো কোনো ক্ষেত্রে কুশিক্ষা। তাই এই যে মানুষ গড়ার শিক্ষা, এই মানুষ গড়ার শিক্ষায় রামকৃষ্ণ মিশন গোড়া থেকেই নিযুক্ত আছেন। কিন্তু স্বাধীনতার পরে বিভিন্ন কারণে রামকৃষ্ণ মিশন has become a force in the entire world, especially in India. ভারতবর্ষে রামকৃষ্ণ মিশন একটি শ্রদ্ধাপূর্ণ, শ্রদ্ধাশীল জায়গা রাখে শিক্ষা ক্ষেত্রে। এবং আজকের দিনে আমি এই কথাই বলতে চাই যে এডুকেশন ফর অল, আমরা সেদিকে এগিয়ে চলেছি। উনি নরেন্দ্রপুরের লোকশিক্ষা পরিষদের কথা বলছিলেন। এরকম ভুরি ভুরি উদাহরণ রামকৃষ্ণ মিশনের সম্পর্কে আমরা দিতে পারি। আমাদের ঘরের কাছেই আছে রহরা রামকৃষ্ণ মিশন, সেখান থেকে বহু রত্ন বেরোচ্ছে। যে সমস্ত রত্নদের আমরা রাস্তা থেকে নিয়েছি, উই হ্যাভ পিকড দেম আপ ফ্রম দ্য স্ট্রিট, দে আর orphan boys and we have made good citizens, so much so some of them are leading lights in the country today. তো স্বাভাবিকভাবেই রামকৃষ্ণ মিশন এই মহাযজ্ঞে, এই যে আদিকালের মহাযজ্ঞের সূতিকাগারে রামকৃষ্ণ মিশনের জন্ম, শ্রীরামকৃষ্ণ এলেন সেই জন্ম দিতে। ভবতারিণীর গর্ভে তার জন্ম হলো, এলেন মা, এবং ভবতারিণীর মা এক, শ্রীরামকৃষ্ণ এক। ভবতারিণীর শ্রীরামকৃষ্ণ সাধনা, নরেন্দ্রের রামকৃষ্ণ সাধনা, রামকৃষ্ণের ভবতারিণী সাধনা, রামকৃষ্ণের নরেন্দ্র সাধনা, রামকৃষ্ণের সারদা সাধনা, সারদার রামকৃষ্ণ সাধনা, সব কিছুর যোগফল হচ্ছে ওটি শিক্ষা, শিক্ষা আর শিক্ষা। আজকের দিনে আমরা যা করছি সারা ভারতবর্ষে, মূলত ভারতবর্ষে, কিন্তু ভারতবর্ষের বাইরেও সেই সংখ্যাটা আমি দিতে চাই আপনাদের সবাইকে, যে 2021-2022 আর্থিক বর্ষে আমরা দেখতে পাচ্ছি যে রামকৃষ্ণ মিশন 27 ধরনের 1625টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে 2,45,662 জন শিক্ষার্থীকে সেবা করছে। এবং সেই সংখ্যাটি বারবার প্রত্যেক বছর বেড়েই চলেছে। এবং তারপর কি হচ্ছে, এই জন্যে উক্ত অর্থবর্ষে তারা ব্যয় করেছে মোট 451.44 কোটি টাকা, অর্থাৎ 500 টাকা ব্যয় করেছে শিক্ষাতে। 20-21, আপনার মনে রাখবেন যে 21-22, মনে রাখবেন এর একটা বৃহৎ অংশ করোনা প্রাদুর্ভাবে ভুগেছে, আক্রান্ত ছিল। স্বাভাবিকভাবেই যদি সাধারণ সময় থাকতো, নর্মাল টাইম, তাহলে এই সংখ্যাটা হয়ে যেত 1500 কোটি টাকা। এবং 1500 কোটি হয়তো আমাদের সার্বিক সংখ্যাটা হতো রামকৃষ্ণ মিশনের, তার মধ্যে এই সংখ্যাটা হয়তো 750 কোটি হতো। তাহলে একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন সম্পর্কে আজ পাশ্চাত্যে, অক্সফোর্ডে এই প্রশ্ন তুলছে। আপনারা যদি ইন্টারনেট দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রফেসর হিন্দল সেনগুপ্ত কী প্রশ্নগুলো তুলেছেন। আপনারা দেখতে পাবেন চায়নার কনসাল জেনারেল আমার কাছে এসেছিলেন ঠিক এই প্যান্ডেমিকের আগে। তা আমি জিজ্ঞেস করলাম যে আমি তোমাকে কিভাবে সেবা করতে পারি।
উনি বললেন, আই হ্যাভ কাম হিয়ার টু মিট ইউ অ্যাট দি ইনস্ট্যান্স অফ দি হাইয়েস্ট পলিটিক্যাল লিডারশিপ অফ মাই কান্ট্রি। আমি আমার দেশের যে সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্ব, তাদের নির্দেশে আমি এখানে এসেছি আপনার সঙ্গে দেখা করতে। কেন? বললো, দেখো, ইন ম্যাটেরিয়াল ফিল্ড উই হ্যাভ মেড এ গ্রেট। আমরা যেগুলো জাগতিক ব্যাপার, জাগতিক সুখ সুবিধার ব্যাপার, প্রয়োজনীয়তার ব্যাপার, তাতে আমরা একটা জায়গায় পৌঁছে গেছি। কিন্তু আজকে আমরা একটা বিরাট সংকটের সম্মুখে। সেই সংকটটি কি? সেই সংকটটি হচ্ছে ভ্যালু ডেফিসিট, মূল্যবোধের অভাব। তাই আমাদের হাইয়েস্ট পলিটিক্যাল লিডারশিপ বলেছে যে তুমি যাও রামকৃষ্ণ মিশনের এক্সিকিউটিভ হেডের সঙ্গে দেখা করো। ইউ মিট হিম অ্যান্ড টক টু হিম, উই ওয়ান্ট টু ওয়ার্ক আউট এ প্যাকেজ উইথ রামকৃষ্ণ মিশন। আমাদের এই ছেলে মেয়েদের, বিশ্ববিদ্যালয়ের এবং বিদ্যালয়ের ছেলে মেয়েদের বাঁচাতে পারে একমাত্র রামকৃষ্ণ বিবেকানন্দ, নান এলস। তিনি গিয়ে আমায় একটা চিঠি দিয়েছেন, তাতে লিখছেন, Vivekananda is not only the most eminent philosopher in the Asia continent, Vivekananda is the most respected philosopher and most eminent philosopher in China too. তারপরে কি বলছেন? তিনি বলছেন, we have learned socialism not from Karl Marx or Lenin, we have learned socialism from Swami Vivekananda. এটা কিন্তু কথা নয়, রেকর্ড আছে আমাদের কাছে, চিঠি দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই আমরা আটলান্টিকে এর আগে দেখেছি উর্মিমালা, তরঙ্গমালা, আমরা প্রশান্ত মহাসাগরে তরঙ্গমালা দেখেছি, আমরা ভূমধ্য মহাসাগরে তরঙ্গমালা দেখেছি, কিন্তু কখনো আমরা ওই চায়নার হোয়াংহোতে তরঙ্গমালা দেখিনি, উর্মিমালা দেখিনি, জলের উচ্ছ্বাস দেখিনি। কিন্তু সেই যে চায়নার হোয়াংহো, সেই হোয়াংহোতেও খরা কাটিয়ে আজ উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস বিবেকানন্দ বাণের উচ্ছ্বাস, রামকৃষ্ণ বাণের উচ্ছ্বাস। কারণ এই যুগের শিক্ষার জন্য এসেছিলেন তারা, এবং তাদের শিক্ষাই শিক্ষা, আর সব হচ্ছে অশিক্ষা। এবং সেই জন্য আজ সারা পৃথিবীতে রামকৃষ্ণ বিবেকানন্দ একটা ফেনোমেনন। 1993 সালে আমরা শতবর্ষ পরিপালন করেছি শিকাগোর ধর্ম মহাসভার শতবর্ষ পরিপালনের দিনে, পরিপালনের বছরে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটি বই পাবলিশড হয়েছিল, প্রকাশিত হয়েছিল। বইটির একটি অদ্ভুত নাম, দি গিফট আনওপেন্ড। আমাদের সাধু ভাইদের মধ্যে হয়তো কেউ কেউ পড়ে থাকতে পারেন। সেই বইটিতে লিখছেন ভূমিকায় একজন সায়েন্টিস্ট কাপল ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি, বৈজ্ঞানিক দম্পতি। তারা কি লিখছেন? তারা বলছেন, মিসেস অ্যান্ড মিস্টার ইলিয়নিয়াস টার্ক ইজ দ্য নেম অফ দ্য অথর। হ্যাভ ইউ গান থ্রু দিস? ভেরি গুড। তারা বলছেন যে 100 বছর আগে ক্রাইস্ট সেন্ট আস এ গিফট। 100 বছর আগে আমাদের যীশু খ্রিস্ট একটা উপহার পাঠিয়েছিলেন, কিন্তু আমরা সেই উপহারটির লাল রিবন খুলে তার যে মেরাপ আছে সেটি খুলে দেখবার প্রয়াস পাইনি উপহারটির ভিতরে কি আছে। বেটার লেট দ্যান নেভার। এসো আমরা খুলি, দেখি কি আছে। লাল রিবন খোলা হলো, সেই উপহার খোলা হলো, দেখা হলো ইট ওয়াজ বিবেকানন্দ অ্যান্ড বিবেকানন্দ অল থ্রু। শুধু স্বামী বিবেকানন্দ, আর কিছুই নয়। যীশুখ্রিস্ট 100 বছর আগে আমাদের বিবেকানন্দ নামক একটি উপহার পাঠিয়েছিলেন। তারা কি লিখছেন? তারা সেই বইয়ের ভেতরে অধ্যায়ের প্রথমেই লিখছেন, if Columbus discovered the soil of America, Vivekananda discovered the soul of America. কলম্বাস যদি আমেরিকার মৃত্তিকাকে আবিষ্কার করে থাকে, তাহলে স্বামী বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন আমেরিকার আত্মাকে। স্বামী বিবেকানন্দ শুধু আমেরিকার আত্মাকেই আবিষ্কার করেননি, স্বামী বিবেকানন্দ পুনরাবিষ্কার করেছিলেন ভারত আত্মাকে। তাই তিনি বলছেন, আই এম কনডেন্সড ইন্ডিয়া, আর বলছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, তবে নিঃস্বার্থ নয়। শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে তাকে বসতে হবে, ইনক্লুসিভনেসকে তাকে আপন করে নিতে হবে। কেউ পর নয় গো, সব আপনার। এটিই হচ্ছে এডুকেশন ফর অলের সারমর্ম। তাই আসুন, আজ আমরা অবশ্যই অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো এই আশ্রমের যারা রয়েছেন, আমাদের সম্পাদক প্রাণানন্দজি,
তার সহকর্মী সাধু এবং ব্রহ্মচারীরা এবং যারা অন্যান্য শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা অভিভাবক অভিভাবিকা পরিচালন সমিতির সদস্য সবাইকে উষ্ণ অভিনন্দন জানাই এই ধরনের একটি আলোচনা চক্রের আয়োজন করবার জন্য। এবং আমি অনুরোধ করব যে এই যে শতবর্ষের অনুষ্ঠান সেই অনুষ্ঠান শেষ হয়ে গেল, বছরে এক দুবার এই ধরনের আলোচনা চক্রের আয়োজন করবার প্রয়োজন আছে, মোর দি বেটার। এবং আমি প্রত্যেকের জন্য শুভেচ্ছা জানাই। এখানে বসে রয়েছেন আমাদের সংঘের অত্যন্ত পূজনীয় অত্যন্ত প্রবীণ সন্ন্যাসী স্বামী জ্যোতিরূপানন্দজি মহারাজ, তাকে আমি আভূমি প্রণাম জানাই। আমি প্রণাম জানাই অন্যান্য যদি কোনো প্রবীণ সন্ন্যাসী এখানে বসে থাকেন। আমি প্রাণ ভরা ভালোবাসা জানাই আমার ভাইদের যারা স্বামী বিবেকানন্দ যে আর্মির জেনারেল, সেই আর্মির আমার মতো একজন সদস্য। আমরা সবাই এগিয়ে নিয়ে যাব এই ভারতকে, এই সমাজকে, এই মানব সভ্যতাকে। আর মনে রাখতে হবে এ কাজ আমরা চাই আর না চাই আমাদের করতেই হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, God has appointed me as the prophet of the age. You like or you do not like, doesn't matter. ভগবান আমাকে এই যুগের প্রফেট করেছেন, তোমার পছন্দ হোক আর না পছন্দ হোক তাতে কিছু আসে যায় না। বলছেন জগন্নাথের রথ চলিয়াছে, হে যুবক, যদি তুমি রজ্জু আকর্ষণপূর্বক ধন্য হইতে চাও তাহলে ধন্য হও, যদি তাহা না চাও তাহলে কদাপি ভুলেও ইহার সামনে দাঁড়াইয়া ইহার পথরোধ করিবার চেষ্টা করিবে না, পিষ্ট হইয়া যাইবে, পার্শ্বে সরিয়া দাঁড়াও। এই ছিল স্বামী বিবেকানন্দের আহ্বান আপনার প্রতি, আমার প্রতি, সবার প্রতি। তাই আমাদের এই যে জীবন দেবতা স্বামী বিবেকানন্দ, আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের ইহকাল পরকাল, আমাদের মা ঠাকুরুন যিনি বলছেন তোমার একজন মা আছেন, যদি চারদিকে অন্ধকার দেখো তুমি মনে রেখো তোমার একজন মা আছেন। সেই মা পাতানো মা নয়, সৎমা নয়, সত্যিকারের মা। আমায় স্মরণ করো। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি ফরাস ডাঙা, আমি গণ্ডি নাশ, আমি কর্মনাশা, আমি গণ্ডি ভাঙা, আমি কর্মনাশা, ভয় কিসের? ভয় নাই, তবে ভয় নাই। আর স্বামী বিবেকানন্দ বলছেন যে নাকি আমার কথা শুনে কাজ করবে, যে আমার অনুগামী হবে, সে যদি ভুলেও যমরাজের কাছে চলে যায়, এই বিবেকানন্দ স্বামী চলে যাবে যমরাজের কাছে, নরক থেকে জোরপূর্বক বলপূর্বক সেই বিবেকানন্দ স্বামী তাকে ফিরিয়ে নিয়ে চলে আসবে, স্বর্গের দ্বার তার জন্য অর্গলচ্যুত হবে। আজকে পর্যন্ত এমন কোনো দেবতা বা দানবের জন্ম হয়নি যে স্বামী বিবেকানন্দের পথরোধ করতে পারে। এই যে মন্ত্র আমাদের ঠাকুর দিলেন, মা দিলেন, স্বামীজি দিলেন, এই অভয় মন্ত্রকে সম্বল করে আসুন আমরা এগিয়ে যাই চড়ই বেতি। তাই স্বামীজি মহারাজের শ্রীচরণে প্রার্থনা করি, সর্বে সুখিন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাপ্নুয়াৎ। সবাই সুখী হন, সবাই নিরাময় থাকুন, সবাই সত্য শিব ও সুন্দরের দর্শন লাভে ধন্য হন, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি পুনরায় যারা গুরুজন তাদের প্রণাম করি, যারা আমার প্রতিভাজন তাদের নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আপনাদের সবাইকে অত্যন্ত প্রাণভরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে এতক্ষণ ধরে আপনারা নির্বিবাদে আমার অত্যাচার সহ্য করলেন, একটি প্রতিবাদও করলেন না। ধন্যবাদ। একজন কর্মী ছিলেন, সাধু ছিলেন, বর্তমানে রামকৃষ্ণ মিশন আশ্রম শিলংয়ে আছেন। মহারাজের কাছে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিরানজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কাছে করজোড়ে আমরা ক্ষমা প্রার্থী অনুষ্ঠান বিলম্বে চলার জন্য। মহারাজ একটু ক্ষমা করবেন।
আজকে স্বামীজির একটা কবিতা খুব ভালোই মনে পড়ছে। স্বামী বলছেন, যোগ ভোগ গার্হস্থ সন্ন্যাস জপ তপ ধন উপার্জন ব্রত ত্যাগ তপস্যা কঠোর সব মর্ম দেখেছি এবার। জেনেছি সুখের নাহি লেশ শরীর ধারণ বিড়ম্বন। যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এই জগতে নাহিত অবস্থান। লৌহ পিণ্ড সহে যে আঘাত মর্মর মূরতি তাকে সয়। হও জড়প্রায় অতি নিজ মুখে মধু অন্তরে গরল তবে পাবে এই সংসারে স্থান। বিদ্যা হেতু করি প্রাণপণ অর্ধেক করেছি আয়ুক্ষয়। প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায়। ধর্মতরে করি কত মত গঙ্গা তীর শ্মশান আলয়। নদী তীর পর্বত গহ্বর বৃক্ষাসনে কতকালে যায়। অসহায় শীর্ণবাস ধরে দাঁড়ে দাঁড়ে উদার পূরণ। ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিনু উপার্জন। শোনো বলি মরমের কথা জেনেছি জীবন সত্যসার তরঙ্গ আকুল। ভবগর এক তরি করে পারাপার। মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম। প্রেম প্রেম এই মাত্র ধন। এই যে প্রেম শব্দটা এই প্রেম শব্দ ভালোবাসা দিয়েই মহারাজ নিজে বলেছেন একটা পর্যন্ত ছিলেন। তারপরে আবার বেহালার জ্যামজট কাটিয়ে আবার মধ্যেখানে দু একটা জায়গায় সরিষার জ্যামজট কাটিয়ে মহারাজ এই ভালোবাসার টানেই এসেছেন। এবং ভালোবাসার এত টান হয়েছে মহারাজ আজকে যানজট পায়নি, কিন্তু অন্যদের যারা যারা এসেছেন তাদের অনুপ্রেরণায় মহারাজের ভাষণটা সংক্ষিপ্ত হয়ে গেছে। এবং সংক্ষিপ্ত হওয়াতে আমি প্রাণানন্দ মহারাজকে ধন্যবাদ জানাই। মহারাজকে পাথন পথে দেওয়াতে আজ মহারাজের উদ্দীপ্ত ভাষণ আমরা যেগুলো শুনিনি আজ মহারাজের মুখ থেকে শুনতে পেয়ে মহারাজকে আমরা প্রণাম জানাই, ধন্যবাদ জানাতে পারবো না। আর প্রাণানন্দ মহারাজকে আমরা জানাই এই ভালোবাসার টানে আমাদের যে মহারাজ গণেশানন্দজি মহারাজ তিনি বলেছেন পয়সা কারোর কাছে চাইবে না। দেখুন না চাইতেই এই অবস্থা। তারপরে এখান থেকে এসে আমাদের মহারাজ এসছেন অদ্বৈত আশ্রম থেকে। আমরা শুনেছি অদ্বৈত আশ্রমে সরিষা মিশন থেকে গেলে একজন সাধুদের স্থান দিবে, আরেকজন সাধুদের হাফ হাফ করে নাকি মার্কেটিং যাওয়ার জন্য হাফ খাবার দিবে, আর একজনের বেশি থাকতে দেবে না। পরবর্তীকালে কিন্তু প্রত্যেকটাই দিয়েছে। আর পঙ্কজ মহারাজকে জানাই আমাদের এত সব কিছু ছেড়ে টেড়ে দিয়ে নিজেদের ত্যাগ করে দিয়ে আমাদের ভালোবাসার টানে এসেছে। আর ওনাকে আমাদের জানাই যে তিনিও যেভাবে আমাদের কাছে এসেছেন সকলকে আর ভালোবাসা একমাত্র ভালোবাসার টানেই আপনারা সকলে মিলে আজ এইখানে এসেছেন। এজন্য সকলকে জানাই, মহারাজকে জানাই কোটি কোটি প্রণাম। এবং আমাদের রথিন মহারাজ এসেছেন, ওনাকে আমরা সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আর উপস্থিত সুধীবৃন্দ সকলে যারা আসছেন গোচরে অগোচরে যারা মাইকম্যান থেকে ধরে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ। ধন্যবাদ। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। प्रभु मैं गुलाम
मैं गुलाम तेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू दीवाने, तू दीवाना, तू दीवाना मेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। दो रोटी एक ही लंगोटी, तेरे पास मैं पाया। भगति भाव दे, भगति भाव दे, अरे नाम तेरा गवाया। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू दीवाना, नाम तेरा मेरा। अब की वार दे दीदार, महर कर फकीरा। तू दीवान मेहरबान, नाम तेरा बढ़िया। तू दीवान मेहरबान, नाम तेरा बढ़िया। दास कबीर शरण में आया, दास कबीर, कबीर कबीर, दास दास कबीर शरण में आया, चरण लगे तरैया, चरण लगे तरैया, चरण लगे तरैया। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। আমি হ্যান্ডসাম তবে ছেলেটিকে কোনোদিন আমার সঙ্গে বাজাইনি। রামকৃষ্ণ মিশনের স্কুলের কি শিক্ষা দেখুন, সম্পূর্ণ নির্ভুল একটা গজল গানের সঙ্গে বাজিয়ে দিল, ক্লাস 8-এর ছাত্র।
আমি ওকে হ্যাটসঅ্যাপ দেবো। এই হচ্ছে আমাদের সার্বিক শিক্ষা, যে কোনো পরিস্থিতিতে হোক। দেখুন কত নার্ভাস স্ট্রেংথ, দেখুন ছেলেটি কত 4 বছর বয়স হবে, আমি তো বলবো একটা বড় বিরাট তো বলছি হবে। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। আমাদের এই পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। সান্ধ্যকালীন অনুষ্ঠান, আমাদের কালচারাল অনুষ্ঠান আছে, সেটা কিছুক্ষণ পরে আমরা শুরু করব। যারা দর্শক আসনে বসে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, মঞ্চে সম্মানীয় অতিথিবৃন্দ এই আসর ছেড়ে যাবেন, তারপরে আপনারা উঠবেন। আর এরপরে যেটা কালচারাল অনুষ্ঠান, সেটার বাদন 7টার সময় শুরু হবে। যারা প্যান্ডেলে ছাত্রছাত্রী বা অভিভাবক অভিভাবিকা যারা আছেন তারা 7টার সময় এই প্যান্ডেলে চলে আসবেন। বিদুষী মিতা নাগ সেতার বাদক, সেতার অনুষ্ঠান এখানে শুরু হবে 7টার সময়।